আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি হাজির হয়েছি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে, তোমাদের খুব একটা পছন্দের চ্যাপ্টারই বলা যেতে পারে, জিনতত্ত্ব ও বিবর্তন। তো চ্যাপ্টারটা একটু ইন্টারেস্টিং তো অবশ্যই বটে, ইম্পর্ট্যান্টও বটে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে ভর্তি পরীক্ষায়। এবং এখানে বোঝার অনেক টপিক আছে যেগুলো আমাদেরকে শুধু মেমোরাইজ করলেও হবে না, বুঝতে হবে। যেটা সচরাচর আমরা দেখা যায় বায়োলজিতে অনেক কিছুই মেমোরাইজ করতে হয়, কিন্তু এই চ্যাপ্টারটাতে অনেকটা ম্যাথমেটিক্স এর মতো, আমাদের অনেক কিছু একটু ম্যাথমেটিক্স এর মতো করে শিখতে হবে। যেমন সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স আছে, ব্লাড গ্রুপ আছে, তো আমরা সবই শিখবো। আমরা 3টা ক্লাসে জিনতত্ত্ব বিবর্তনের যত কোশ্চেন আসছে বিগত বছরগুলিতে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায়, পাশাপাশি বিভিন্ন রাইটারদের বইয়ের যে লাস্টে যে কোশ্চেনগুলো আছে ওগুলাও সলভ করব। আর এটার সাথে সাথে কমপ্লিমেন্টারি কনসেপচুয়াল যত আলোচনা আছে সেটা তো করবই। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা কোশ্চেন সলভ করতে শুরু করে দিই। আমরা দেখতে পাচ্ছি এখানে টপিকের মধ্যে শুরুতেই আছে একদম জিনতত্ত্বের কিছু বেসিক জিনিসপত্র, কিছু শব্দ। তারপরে আছে হচ্ছে মেন্ডেলের সূত্রগুলা, সেখানে অনুপাত কত থাকে এবং ব্যতিক্রমগুলা। তারপরে লিঙ্গ নির্ধারণ, সেক্স ডিটারমিনেশন, তাই না, এটা কিভাবে হয়। তারপর হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ভীষণ ইম্পর্ট্যান্ট আর কি, এবং ব্লাড গ্রুপ, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। বিবর্তন বা অভিব্যক্তিটা একটু কম ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে কোশ্চেন একটু কম আসছে বাকি টপিক গুলার তুলনায়। এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখি আমরা মেন্ডেলের সূত্র, ব্যতিক্রম গুলা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ব্লাড গ্রুপ। গত বছরও মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে সেক্স ডিটারমিনেশন থেকে, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি থেকে আর কি। আচ্ছা, আমরা প্রথম যে লেকচার, আমাদের তো লেকচার ওয়ান, এটা লেকচার ওয়ানে আমরা মূলত হচ্ছে জিনতত্ত্বে ব্যবহৃত যে শব্দগুলা, এই শব্দগুলার ব্যাখ্যা, পাশাপাশি মেন্ডেলের সূত্রের অনুপাত এবং মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রমগুলা, এটাতে অনুপাতটা কত হয় এবং কোথায় দেখা যায়, এই টপিকগুলো আমরা প্রথম লেকচারে সলভ করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিগত বছরগুলিতে মেডিকেল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভালোই কোশ্চেন আসছে, মানে প্রথম অংশটুকু বেশ ইম্পর্টেন্টই। আচ্ছা, আমরা প্রথম প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি গত বছর ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে 23-24-এ, সেটা হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে। এই যে আমরা বাহ্যিকভাবে যেটা দেখি একজন মানুষের উচ্চতা, গায়ের রং, চুল কেমন, এই যে বাহ্যিক যে জিনিসপত্রগুলা, এটাকে আমরা বলি ফেনোটাইপ। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে, এটার অ্যান্সার হচ্ছে ফিনোটাইপ। আর জিনের যে গঠন, ধরো আমরা আমরা কি হয়, আমাদের প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য আমাদের বাবার কাছ থেকে একটা জিন পাই, মায়ের কাছ থেকেও একটা জিন পাই। মানে আমাদের প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু একটা জিন দিয়ে হয় না, বাবারও জিন থাকে, মায়েরও জিন থাকে। কারণ আমরা তো এসেছি কিভাবে পৃথিবীতে, বাবার একটা শুক্রাণু স্পার্ম থেকে আর মায়ের একটা ডিম্বাণু ওভাম থেকে ফিউশন হয়ে মিলিত হয়ে জাইগোট হলো, সেখান থেকেই তো আমরা এত বড় একটা মানুষ বা প্রাণীতে পরিণত হলাম আর কি। তো ধরো বাবা বলেছে যে আমার ছেলেটা একটু লম্বু লম্বু হবে, একটু লম্বা হবে, তো আমরা ধরে নিই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল টি, সাপোজ। আর খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন তাহলে আমরা ধরে নেই হচ্ছে ধরো সাপোজ স্মল টি। তাহলে এই ক্ষেত্রে বাবার জন্য ক্যাপিটাল টি জিনটা আসলো আর মায়ের থেকে আসলো স্মল টি, তাহলে এটাই হচ্ছে জিনোটাইপ। জিনের যে প্যাটার্ন, জিনের যে স্ট্রাকচার, সেটাকে আমরা বলছি জিনোটাইপ। তাহলে জিনোটাইপ তো হচ্ছেই না, এটা তো বাহ্যিক না আর কি। এখন দেখো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জীবটাতে বাবার জন্য আছে লম্বার জন্য দায়ী জিন, মায়ের জন্য আছে খাটোর জন্য দায়ী জিন। তাহলে এই জীবটাকে আমরা কি বলবো, হোমোজাইগাস বলবো না হেটারোজাইগাস বলবো? হোমো মানে হচ্ছে সিমিলার, আমরা কি দেখছি এখানে, কি দুইটা জিনই কি সিমিলার? তা তো না, একটা লম্বা একটা খাটো, তাই না? তাহলে এটা তো হোমোজাইগাস জীব হলো না, এটাকে আমরা বলবো হেটারোজাইগাস জীব। তাহলে এটা হচ্ছে হেটারোজাইগাস জীব তো না আসলে বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে হেটারোজাইগাস জীবটাকে আমরা বুঝলাম, যদি দুইটা ভিন্নধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের জিন থাকে কোনো জীবের মধ্যে, তাহলে ওই জীবটিকে আমরা বলতে পারি হেটারোজাইগাস জীব। যদি এমন হতো যে না, বাবাও বলছে ছেলে আমার লম্বা হবে বা মেয়ে আমার লম্বা হবে, মাও বলছে ছেলে আমার লম্বা হবে বা মেয়ে আমার লম্বা হবে, তাহলে এই ক্ষেত্রে এই জীবটাকে আমরা কি বলবো, দুইটাই তো সমধর্মী জিন আছে এই জীবটার মধ্যে, তাহলে এই জীবটাকে কিন্তু আমরা বলতে পারি হোমোজাইগাস জীব। তাহলে হোমোজাইগাস বুঝতে পারলাম, আমরা হেটারোজাইগাস বুঝতে পারলাম, ঠিক আছে। সমধর্মী জিন থাকলে হোমোজাইগাস, বিপরীতধর্মী বা ভিন্নধর্মী জিন থাকলে হেটারোজাইগাস। এখন দেখো, সমধর্মী জিনে তো দুইটা জিন একই রকমই, তাই না? তাহলে এখানে তো দুইটা জিনই লম্বা, এটা নিয়ে কোনো আর মানে লম্বা না খাটো হবে এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো সুযোগই নেই। কিন্তু এই যে হেটারোজাইগাস জীবে দেখো তো, একটা আছে লম্বার জন্য দায়ী জিন আর একটা আছে খাটোর জন্য দায়ী জিন।
তো এই দুইটা জিনের মধ্যে যে যে জিনটা তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে তাকে আমরা বলি হচ্ছে প্রকট জিন। ঠিক আছে, যে জিনটার বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে তাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য, প্রকট জিন না, সরি, প্রকট বৈশিষ্ট্য, বা ইংরেজিতে এটাকে আমরা বলি ডমিনেন্ট ক্যারেক্টার, ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আর যে বৈশিষ্ট্যটা, যেমন এখানে দেখো ছেলেটা যদি লম্বা হয় তাহলে এই যে খাটো বৈশিষ্ট্যটা এটা তো প্রকাশিত হলো না, তাহলে এটাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বা এটাকে আমরা ইংরেজিতে বলি রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্স, রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা এই অ্যান্সার তো জানলামই, যে যেটা পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে, ফিনোটাইপটাই স্যারদের সবচেয়ে পছন্দ, যে বাহ্যিক লক্ষণকে বলা হয় ফিনোটাইপ, জিনের প্যাটার্নকে বলা হয় জিনোটাইপ, সমধর্মী জিন থাকলে হোমোজাইগাস, বিপরীতধর্মী জিন থাকলে হেটারোজাইগাস। হেটারোজাইগাস জীবে যে জিনটি তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত করবে তাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আর যে জিনটা তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না বা প্রকাশিত হবে না তাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্স। হলো তো? তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটি? এই টাইপের কোশ্চেন আমরা প্রচুর পাবো আজকের এই প্রথম পার্ট অনে, এই টাইপের কোশ্চেন অসংখ্য বার আসবে। তো আমরা সবার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু জেনে নিই। মেন্ডেল বেচারা, উনি কিন্তু জীবনে গবেষণা করেই মারা গেছেন, ব্যাপারটা এরকম, উনি কিন্তু সূত্রগুলো আসলে দিয়ে যান নাই। এই সূত্রগুলা উনি মারা যাওয়ার 16 বছর পরে আরো তিনজন বিজ্ঞানী ওনারা সূত্র আকারে উপস্থাপন করছে। বিজ্ঞানীদের নাম আমরা ডিটেইলস এগুলো জানবো। তো আমরা জানি মেন্ডেলের যে সূত্র, মেন্ডেলের সূত্র আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রথম সূত্র আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র, তাই তো? একটা প্রথম সূত্র আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। যেহেতু এই টপিকটা বারবার আসবে আমরা শুরুতে একটু ভালো করে পড়ে ফেলি জিনিসটা। প্রথম সূত্রে, মেন্ডেলের প্রথম সূত্রে আমরা যদি দেখি যে এরকম একজোড়া বৈশিষ্ট্য, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস হয় তখন F2 জেনারেশনে, এখন তোমাদের মাথায় আসতে পারে যে ভাইয়া F2 জেনারেশনটা কোত্থেকে এলো আবার, F1 বা F2 এগুলা কি? ধরো এটা জেনেটিক্স, এটা হচ্ছে মেলদের সাইন, এটা হচ্ছে মেল, মেল, ঠিক আছে? আচ্ছা, আর এটা এটা হচ্ছে, সরি এখানে মেল, এটা এটা হচ্ছে মেলের সাইন, মেল পুরুষ, পিতা। আর এটা হচ্ছে ধরো ফিমেলের সাইন। তো আমরা পিতা মাতাকে কি বলি? ইংরেজিতে বলি প্যারেন্ট। তো এরা ধরো প্যারেন্ট, পিতা মাতা, পিতা মাতার মধ্যে ক্রস হয়ে প্রথম জেনারেশনে যে বাচ্চা কাচ্চা হয় তাদেরকে আমরা বলি F1 জেনারেশন বা F1 জনু। ঠিক আছে, এফ কথাটা আসছে ফিলিয়া বা ফিলাস থেকে, ল্যাটিন শব্দ, যার অর্থ ছেলে বা মেয়ে, তার মানে ছেলে মেয়ে হলো F1 জেনারেশনে। F1 জেনারেশনের এই যে ছেলে মেয়েগুলো, এরকম অনেক F1 জেনারেশনের জীবের মধ্যে যদি আবার ক্রস হয়, F1 জেনারেশন ক্রস হয়ে এদের মধ্যে যে জেনারেশনটা হবে এটাকে আমরা বলি F2 জনু বা F2 জেনারেশন। তো প্রথম সূত্রে আমরা যদি এই এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটাই তাহলে F1 জেনারেশনে অনুপাতটা হবে ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত মানে ওই যে বাহ্যিক বৈশিষ্ট্যের যে অনুপাত, ফিনোটাইপিক অনুপাত, তোমরা জানো যে তিনটা লম্বা একটা খাটো হয়, তাই না? জানো না? তাহলে ফিনোটাইপিক অনুপাতটা হচ্ছে 3:1, খুব কমন জিনিস আমরা জানি। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা, এটাতে এক জোড়া না, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস হয়। তাহলে এক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাতটা কত হবে দেখো, আমরা যদি এই যে 3:1, 3:1 গুণ করি, এই যে এইভাবে 3:1, 3:1, যেহেতু দুই জোড়া, তাহলে এখানে দেখো 9, তারপরে দেখো এখানে আসো 3, তারপর দেখো এখানে 3, তারপর হচ্ছে 1। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। আর মেন্ডেলের প্রথম সূত্র, এটাকে আমরা বলি পৃথকীকরণের সূত্র, এই নামগুলাও জানতে হবে। পৃথকীকরণের সূত্র, করণের সূত্র, বা এটাকে আমরা ইংরেজিতে বলি ল অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে আলাদা হয়ে যাওয়া। সূত্র ডিটেলস পড়ার কোনো দরকারই নাই, কারণ তোমার নামগুলা জানতে হবে, সূত্র তো আর লিখতে হবে না এখন। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এটাকে আমরা বলি স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র। স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র, ইংরেজিতে আমরা এটাকে বলি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। স্বাধীনভাবে, ইন্ডিপেন্ডেন্ট, গ্যামেট গুলা সৃষ্টির সময় জিনগুলো আলাদা আলাদা হয়ে যেতে পারবে, অ্যাসর্টমেন্ট। আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্রে যেহেতু এক জোড়া বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রস হয় তাহলে প্রথম সূত্রকে আমরা বলি মোনোহাইব্রিড ক্রসের সূত্র। আর দ্বিতীয় সূত্রে
যেহেতু দুই জোড়া বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রস হয়, তাইলে এই জন্য এটাকে আমরা বলি ডাই হাইব্রিড। ডাই ডাই মানে দুই, ডাই হাইব্রিড ক্রসের সূত্র। আর প্রথম সূত্রকে আমরা বলছি হচ্ছে মোনোহাইব্রিড ক্রসের সূত্র। প্রথম সূত্রের আরেক নাম কি বললাম? মোনোহাইব্রিড ক্রসের সূত্র। তো আমরা সূত্রের ডিটেইলসে গেলাম না, কারণ ওইটা আসলে ভর্তি পরীক্ষায় দরকার নাই। তো আমরা শুধু এতটুকু জানি, মেন্ডেলের সূত্র, উনি মারা যাওয়ার আরো 16 বছর পরে তিনজন বিজ্ঞানী, হুগো দা ব্রিজ, কার্ল করেন্স আর এরিক শেমচেক, নামগুলো দেখবো আমরা একটু পরে। হুগো দা ব্রিজ, কার্ল করেন্স আর এরিক শেমচেক মেন্ডেলের যে গবেষণা তথ্য উপাত্ত সেটাকে দুইটা সূত্র আকারে উপস্থাপন করেন। প্রথম সূত্র, যেটাকে বলা হচ্ছে মোনোহাইব্রিড ক্রসের সূত্র বা পৃথকীকরণের সূত্র, যেটাতে অনুপাতটা হচ্ছে 3:1। আর দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা বলছি স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র, এটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা ডাইহাইব্রিড ক্রসের সূত্র। এই ক্ষেত্রে আমরা অনুপাতটা দেখছি, ফিনোটাইপিক অনুপাতটা হচ্ছে 9:3:3:1। হলো তো? তাহলে প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের অনুপাত গুলা জানলাম। এখন আমরা যদি এদের ব্যতিক্রম গুলা একটু দেখতে চাই, ঠিক আছে, ব্যতিক্রম যেগুলো পরীক্ষার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট সূত্রের চেয়ে, আমাদের ফার্স্ট ল এর যে ব্যতিক্রম, ফার্স্ট ল এর এক্সেপশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। ইংরেজি গুলো একটু পড়ে রাখবে এই চ্যাপ্টারে, কারণ অনেক সময় অপশনে বাংলা নাম থাকে না। ইনকমপ্লিট ডমিনেন্স, ডমিনেন্স। তারপরে হচ্ছে সমপ্রকটতা, সমপ্রকটতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কোডমিনেন্স, কোডমিনেন্স, কোডমিনেন্স। এবং লাস্টে হচ্ছে লিথাল জিন বা মারণ জিন বা ঘাতক জিন। ঠিক আছে, লিথাল শব্দটা ইংরেজি শব্দ আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে তিনটা। একদম মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে, কারণ এই কোশ্চেন গুলো খুবই ফ্রিকোয়েন্ট। প্রথম সূত্রের ব্যতিক্রম তিনটা কি কি ভাইয়া? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, আর একটা হচ্ছে ঘাতক জিন বা মারণ জিন বা লিথাল জিন, ঘাতক জিন। ঠিক আছে। আচ্ছা, এখন এই অসম্পূর্ণ প্রকটতাটা এটা দেখা যায় কোথায়? অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় হচ্ছে সন্ধ্যা মালতী উদ্ভিদে। সন্ধ্যা মালতী, ইংরেজি নামটা একটু পড়ে রাখতে পারলে ভালো, মিরাবিলিস, মিরাবিলিস জ্যালাপা, বা এটাকে আমরা ইংরেজিতে 4 o'clock ফ্লাওয়ার বলি, 4 o'clock ফ্লাওয়ার। আচ্ছা, সন্ধ্যা মালতীর লাল এবং সাদা এই দুইটা ফুল ভ্যারাইটিজ এর মধ্যে যদি সংকরণ হয়, আমরা জানি যে লালটা হচ্ছে প্রকট আর সাদাটা প্রচ্ছন্ন। তাহলে লাল আর সাদা ফুলের মধ্যে ক্রস হলে F1 জেনারেশনে সবগুলা ফুলই লাল হওয়ার কথা। কিন্তু অসম্পূর্ণ প্রকটতা মানে এখানে কোনো প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকট হবে না বা সম্পূর্ণরূপে প্রকাশিত হবে না। তাহলে অসম্পূর্ণ প্রকটতাতে লাল এবং সাদা ফুলের মধ্যে ক্রস হলে F1 জেনারেশনের সবগুলা হয় গোলাপি। এই তথ্যটা আমরা জানছি এইচএসসি তে, এখনো জানবো যে অসম্পূর্ণ প্রকটতাতে সন্ধ্যা মালতীতে লাল আর সাদার মধ্যে ক্রস হলে F1 জেনারেশনে সবগুলার কালার কেমন হবে ভাইয়া? সবগুলো হবে পিঙ্ক কালার, গোলাপি কালার। এবং এই ক্ষেত্রে অনুপাতটা 3:1 এর পরিবর্তে হবে, অনুপাতটা হবে 1:2:1। অনুপাতটা ভীষণ ইম্পর্টেন্ট এবং উদাহরণটা ভীষণ ইম্পর্টেন্ট। সমপ্রকটতা এইটা দেখা যায় হচ্ছে আন্দুলেশিয়ান মোরগ মুরগিতে, আন্দুলেশিয়ান মোরগ মুরগি। ঠিক আছে, আন্দুলেশিয়া হচ্ছে স্পেনের একটা জায়গার নাম, স্পেন। ঠিক আছে, স্পেনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সাপোর্টার যারা আছো, লা লিগা যারা ফলো করো, স্পেনের একটা জায়গা হচ্ছে আন্দুলেশিয়া, আন্দুলেশিয়ান মোরগ মুরগি। তো এই আন্দুলেশিয়ান মোরগ মুরগির মধ্যে যদি সংকরণ হয়, তখন কালো আর সাদা দুইটাই প্রকট বৈশিষ্ট্য। এখন দুইটার মধ্যে তো একটা প্রকাশিত হওয়ার কথা, কিন্তু সমপ্রকটতা নামটাই দেখো, দুইটাই সমানভাবে প্রকাশিত হবে। মানে এই মুরগির পাখাগুলা, পাখনাগুলা কালো হবে, এটার মধ্যে সাদা সাদা ছোপও থাকবে। দুইটাই সমানভাবে প্রকাশিত হচ্ছে, বিধায় এটাকে আমরা বলছি সমপ্রকটতা। এবং এই ক্ষেত্রেও অনুপাতটা হয় 1:2:1। তাহলে অসম্পূর্ণ প্রকটতাতে যেমন অনুপাত 1:2:1, সমপ্রকটতাতেও অনুপাত 1:2:1। অনেকে আমরা এটা বুঝি না যে ভাই আসলে ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হচ্ছে দেখো, সন্ধ্যা মালতীর লালটা, লালটা লাল না হয়ে হলো গোলাপি, ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন? এখানে ওইটা না, ফুলগুলো সব লাল না হয়ে গোলাপি হলো কেন?
তাই না? মানে এখানে অসম্পূর্ণভাবে লাল হলো, এই জন্য এটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। আর দুইটাই যখন সমানভাবে প্রকাশিত হচ্ছে, কালো আর সাদা, তখন এটাকে আমরা বলছি সমপ্রকটতা। তাহলে দুইটা প্রকট বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হলে সমপ্রকটতা, আর একটা প্রকট বৈশিষ্ট্যই সম্পূর্ণরূপে প্রকট না হতে পারলে সেটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। আরেকটা জিনিস জানবা, এই দুইটাই কিন্তু আমরা F1 জেনারেশনেই পাই, F1 জেনারেশনেই হয়। আর অসম্পূর্ণ প্রকটতা যে জিনগুলার কারণে হয়, এই জিনগুলাকে আমরা বলি ইন্টারমিডিয়েট জিন। ইন্টারমিডিয়েট জিন, ইন্টারমিডিয়েট জিন। এবার চলে আসো হচ্ছে লিথাল জিন বা ঘাতক জিন বা মারণ জিন। এই ক্ষেত্রে যেটা হয়, এটা আমরা একটু পরে ডিটেইলসে জানবো। লিথাল জিন বা ঘাতক জিন বা মারণ জিনের মধ্যে একটা জীব একটা জীব মারাই যায়, মানে চারটার মধ্যে একটা জীব মরে যায়। তো চারটার মধ্যে একটা যদি মারাই যায়, তাহলে আমাদের থাকছে কয়টা? তিনটা। তাহলে এক্ষেত্রেও ফিনোটাইপিক অনুপাতটা হয় 2:1। 2:1। তাইলে আমরা ডিটেইলসে যা বলি থ্যালজিনিয়া সম্পর্কে, আমরা ডিটেইলস পড়বো, এটার উদাহরণ এন্ড এভরিথিং। আপাতত শুধু অনুপাত এবং নামগুলা জানি। অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতী, মিরাবিলিস জালাপা, 4 o'clock ফ্লাওয়ার। লাল আর সাদা থেকে হলো F1 জেনারেশনে গোলাপি। F2 জেনারেশনে গোলাপি গুলার মধ্যে আবার ক্রস হইলো, অনুপাতটা 3:1 এর পরিবর্তে আসলো 1:2:1। যে জিনের কারণে অসম্পূর্ণ প্রকটতা হয় তাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। আন্দুলেশিয়ান মোরগ মুরগির মধ্যে কালো আর সাদার মধ্যে ক্রস হলে দুইটাই সমানভাবে প্রকাশিত হয়ে কালোর মধ্যে সাদা সাদা ছোপ হলো। এক্ষেত্রেও অনুপাতটা F2 জেনারেশনে গিয়ে ফিনোটাইপিক অনুপাতটা হয় 1:2:1। ঠিক আছে, যে কালো আর সাদার মধ্যে ছোপ ছোপ হলে এদের মধ্যে যদি আবার ক্রস হয়, তখন F2 জেনারেশনের অনুপাতটা হবে 1:2:1। ঘাতক জিনে যেহেতু একটা জীব মরেই যায় চারটার মধ্যে, সেক্ষেত্রে অনুপাতটা 3:1 হওয়ার সুযোগ থাকে না, অনুপাতটা হয় 2:1। তাহলে এগুলা হচ্ছে আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে ভাইয়া, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি আছে? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আছে তিনটা। সেকেন্ড ল এর এক্সেপশনও হচ্ছে তিনটা। সেকেন্ড ল এর এক্সেপশনও হচ্ছে তিনটা। সেকেন্ড ল এর এক্সেপশন, সেকেন্ড ল এর এক্সেপশন তিনটা কি কি ভাইয়া? একটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস, প্রকট এপিস্ট্যাসিস, প্রকট এপিস্ট্যাসিস। এরপরে একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। এরপরে হচ্ছে পরিপূরক জিন, পরিপূরক জিন, বা এটাকে আমরা ইংরেজিতে বলি কমপ্লিমেন্টারি জিন, কমপ্লিমেন্টারি জিন, কমপ্লিমেন্টারি জিন। প্রকট এপিস্টাসিস, প্রকট ইংরেজি আমরা জানি ডমিন্যান্ট, আর এপিস্টাসিস এপিস্টাসিসই। তাহলে প্রকট এপিস্টাসিসের ইংরেজি হচ্ছে ডমিন্যান্ট এপিস্টাসিস। আচ্ছা, এপিস্টাসিস মানেই হচ্ছে বাধা দেওয়া, বাধা দেওয়া। যে জিনটা বাধা দেয়, যে বাধা দেয় তাকে আমরা বলি এপিস্ট্যাটিক জিন, এপিস্ট্যাটিক জিন। আর যে বাধাগ্রস্ত হয়, যে বাধাগ্রস্ত হয় মানে যে তার বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে না, বাধাগ্রস্ত হয়, তাকে বলে হাইপোস্ট্যাটিক জিন, হাইপোস্ট্যাটিক জিন, হাইপোস্ট্যাটিক জিন। তাহলে প্রকট এপিস্টাসিস হচ্ছে একটা প্রকট জিন, একটা প্রকট জিন যদি আর একটা প্রকট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দেয়, একটা প্রকট জিন যদি আর একটা প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশ করতে না দেয়, তখন সেটাকে আমরা বলছি প্রকট এপিস্টাসিস। প্রকট এপিস্টাসিসটা আমরা দেখতে পাবো কোথায়? এইটা আমরা পাবো হচ্ছে কিছু মোরগ মুরগির মধ্যে। মোরগ মুরগিগুলোর নাম কি? সাদা লেগ হোয়ার্ন, সাদা লেগ হোয়ার্ন, তারপর হচ্ছে সাদা ওয়াইন ডটস, ওয়াইন ডটস, ওয়াইন ডটস। আরো একটা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে প্লিমাউথ রক্স, প্লিমাউথ রক্স। এগুলা সব মোরগ মুরগির নাম, ঠিক আছে, মুরগি। তাইলে প্রকট এপিস্টাসিস দেখে পাবো সাদা লেগ হর্ন, সাদা ওয়াইন ডটস, প্লিমাউথ রক্স। এই ক্ষেত্রে অনুপাতটা 9:3:3:1 এর পরিবর্তে হয় 13:3, 13:3। আর সবসময় যে অপশনে 13:3 থাকবে এটা না, ব্যাপারটা অনেকটা এটাও একটু জেনে রাখো, যে এটা অনেক সময় এরকম 12:3:1ও হতে পারে। এইটা পাবো হচ্ছে আমরা কুমড়া জাতীয় লতানো উদ্ভিদে, কুমড়া জাতীয় লতানো উদ্ভিদ, উদ্ভিদ যেটার সাইন্টিফিক নেম হচ্ছে কিউকারবিটো, কিউকারবিটো পেপো, কিউকারবিটো পেপো।
ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার কুমড়া জাতীয় লতানো উদ্ভিদ, এই ক্ষেত্রে অনুপাতটা কিন্তু তোমরা প্রকটে বিশ্লেষণ অনুপাত কত 13:3 নাই, পরীক্ষা হলে প্যানিক করা শুরু করবে না, প্যানিক করার দরকার নেই। তার মানে এটা অপশনটা তাহলে এটা হবে 12:3:1, টোটাল তো 16টাই, তো এখানে 12:3:1, এটা বোর্ডটা জিওলজির আবুল হাসান স্যারের বই এটা আছে। আচ্ছা, এরপরে চলে আসো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এইটা কি ভাইয়া? এটা হচ্ছে দুইটা প্রচ্ছন্ন জিন মিলে, যদি কোনো প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। কনসেপশনটা কি ভাইয়া? একটা প্রকট জিন যদি আর একটা প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেটা হচ্ছে প্রকট এপিস্টাসিস। দুইটা প্রচ্ছন্ন জিন মিলে যদি কোনো প্রকট বৈশিষ্ট্য প্রকাশে কোনো প্রকট জিনকে বাধা দেয়, তখন এটাকে আমরা বলছি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসটা আমরা দেখতে পাবো হচ্ছে মুখ বধিরতা, জন্মগত মুখ বধির। অনেকে আছে যে যারা ছোটবেলা থেকে কখনো কানে শুনেনি, তো যে কখনো সাউন্ড কি কানে শুনবে না, জানবে না, সে তো কথাও বলতে পারবে না, কারণ তো জানেই না সাউন্ড জিনিসটা কি। তাহলে জন্মগত মুখ বধিরতা এটা হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ডাবল রিসেসিভ এপিস্টেসিস এর উদাহরণ, এই ক্ষেত্রে অনুপাতটা হয় হচ্ছে 9:7। ঠিক আছে, অনুপাতটা কত ভাইয়া? 9:7। সবশেষে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন, এইটা আমরা দেখতে পাবো হচ্ছে মিষ্টি মোটর। মিষ্টি মোটর বা এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাথাইরাস ওডোরাটাস। ওডোরাটাস, এই ক্ষেত্রেও অনুপাতটা 13:3 হয়, 9:3:3:1 হয় না, অনুপাতটা হয় হচ্ছে 9:7। অনুপাতটা হয় 9:7। তাহলে আমরা সেকেন্ড লয়ের অনুপাতটা তো জানি 9:3:3:1। এটার ব্যতিক্রমও দেখলাম তিনটা, এপিস্টাসিস দুইটা, প্রকট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এবং পরিপূরক জিন। প্রকট এপিস্টাসিসে অনুপাতটা হচ্ছে 13:3 বা 12:3:1। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এবং পরিপূরক জিন দুই ক্ষেত্রেই আমরা অনুপাতটা দেখছি 9:7। মুখ বধিরতা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, আর পরিপূরক জিন দেখা যায় হচ্ছে মিষ্টিমোটো ল্যাথাইরাস ওডোরাটাস উদ্ভিদে। হলো তো? প্রথম সূত্রের ব্যতিক্রম মুখস্থ হয়েছে কি কি? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, ঘাতক জিন। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি? প্রকট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এবং হচ্ছে পরিপূরক জিন। ক্লিয়ার? তাহলে আমরা দেখি এবার আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, আমরা যে কোশ্চেনটা সলভ করছিলাম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি, মাত্র পড়িয়ে এসেছি, বলতো? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে পরিপূরক জিন, কমপ্লিমেন্টারি জিন, ওই যে মিষ্টি মোটো ল্যাথাইরাস ওডোরাটা, যেখানে অনুপাতটা হয় 9:7। আর এই যে লিথাল জিন, সম্পর্কটা অসম্পূর্ণতা প্রোটোটিন, এগুলা হচ্ছে সবগুলা ফার্স্ট লয়ের এক্সেপশন, প্রথম সূত্রের ব্যতিক্রম, তাই না? ফার্স্ট লয়ের এক্সেপশন। লিথাল জিন 2:1, সমপ্রকটতা 1:2:1। সম্প্রকটতা কোথায় পাবো বলতো? আন্দুলেশিয়ান মোরগ মুরগিতে। এবং অসম্পূর্ণ প্রকটতা এটাও হচ্ছে 1:2:1, যেটা পাবো হচ্ছে সন্ধ্যা মালতীতে। তাহলে এগুলা কিচ্ছু হচ্ছে না, অ্যান্সার হচ্ছে পরিপূরক জিন। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ডেন্টাল ভর্তি পরীক্ষা ছিল গত বছর। ওকে, এরপরে আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে কোনটি বংশগতির বাহক? এই যে বাবা মতো ছেলেটা দেখতে মায়ের মতো, বা মেয়েটা দেখতে বাবার মতো, বলি না আমরা এরকম কথাবার্তা গুলা। তো এই যে বাবা মা থেকে ছেলে মেয়ের মধ্যে যে মানে বৈশিষ্ট্যগুলা সঞ্চারিত হচ্ছে, বাবার মতো দেখতে, বাবার মতো গায়ের রং, বাবার মতো চোখ, বাবার মতো চুল, মায়ের মতো, এটা কি বংশগতির ধারক ও বাহক কে আসলে? লাইসোজোম, অ্যাক্রোজোম, রাইবোজোম না ক্রোমোজোম? দেখো এটা মেডিকেলেও এসছে, ডেন্টালেও এসছে। তোমরা জানো, তোমরা যখন বোটানি কোষ চ্যাপ্টারটা পড়েছো, লাইসোজোম এ তো হচ্ছে জীবাণু ধ্বংস করে, তাই না? এই হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, ডিসুম বিসুম মারামারি কাটাকাটি, তাই না? সুইসাইড স্কোয়াড পড়েছো না? সুইসাইড স্কোয়াড তৈরি করে এটা কি করে, অণুজীব জীবাণু ভক্ষণ টক্ষণ করে ফেলে। তাহলে এটা লাইসোজোম তো ফ্যাগোসাইটোসিস, এটা আসলে তোমার জীবাণু ভক্ষণের সাথে জড়িত, এটা বংশগতির সাথে রিলেশন নাই। ফ্যাগোসাইটোসিস, তাহলে এটা হচ্ছে না। অ্যাক্রোজোম, তোমরা হয়তো অনেকেই জানো না যে অ্যাক্রোজোম জিনিসটা কি। অ্যাক্রোজোমটা পাওয়া যায় হচ্ছে শুক্রাণুতে। তোমরা তো জানো শুক্রাণুর থাকে মস্তক, মস্তকের মধ্যে 90% জায়গা জুড়েই থাকে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এরপরে তো হচ্ছে গ্রীবা, তারপরে হচ্ছে তোমার এই মধ্যখণ্ড, তারপরে হচ্ছে লেজ, এই যে এরকম। ঠিক আছে, তো এখানে আমরা এগুলা স্ট্রাকচারে ডিটেলস না যাই, শুক্রাণুর নিউক্লিয়াসকে কভার করে রাখে এই যে জায়গাটা, এই যে অঙ্গাণুটা, এটাকেই বলা হচ্ছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম যেটা তৈরি হয় হচ্ছে গোলগি বডি থেকে, গোলগি বডি থেকে, গোলগি বডি। তো এইটার কাজ কি? অ্যাক্রোজোমের কাজ হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে তোমার আহ আহ একটা এনজাইম আসে,
যেটা ওই যে ডিম্বাণুর প্রাচীরকে ভেদ করার জন্য হেল্প করে। আমরা মানব জীবনের ধারাবাহিকতা যখন পড়বো, এটাও আমিই পড়াবো তোমাদেরকে, ওখানে এটা ডিটেলস দেখবো যে অ্যাক্রোজোমের কাজ হচ্ছে ডিম্বাণুর একটা লেয়ার থাকে জোনা পেলুসিডা সবচেয়ে বাইরে, ওইটাকে ভেদ করার জন্য একটা এনজাইম আসে, এই যে হায়ালুরোনিডেজ এনজাইমটার নাম, এটা অ্যাক্রোজোম থেকে আসে। তাহলে এটার সাথে কিন্তু বংশগতির কোনো ব্যাপার ট্যাপার আমরা কিছু দেখতে পাচ্ছি না। রাইবোজোম, তোমরা এটাও জানো যে রাইবোজোম হচ্ছে প্রোটিনের ফ্যাক্টরি, প্রোটিন সংশ্লেষণ করে। তার মানে এটা হচ্ছে যে ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত। তাহলে বোঝাই যাচ্ছে, আমরা জানি আমাদের জীবদেহের, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, এদের, আমরা যদি উদ্ভিদ বা প্রাণী দেখি, এদের গাঠনিক একক হচ্ছে কোষ। কোষের মধ্যে আমরা পাই একটা বড় নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যেই যে পেঁচানো সুতার মতো যে জিনিসপত্রগুলা পাই আমরা, এগুলাকেই বলে ক্রোমোজোম। আর এই ক্রোমোজোম গুলার মধ্যেই থাকে এই যে পেঁচানো দ্বিসূত্রক সিঁড়ির মতো ডিএনএ। তাইলে আমাদের বংশগতির বাহক হচ্ছে আসলে ক্রোমোজোম, কারণ ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে। ওই ডিএনএ এর কারণেই এইভাবে নতুন করে বাবার মতো চোখ বা চুল বা এগুলো তৈরি হয় আর কি। তাহলে এগুলা হচ্ছে না লাইসোজোম, অ্যাক্রোজোম, রাইবোজোম বুঝলাম আমরা, অ্যান্সার ক্রোমোজোম। কেন, এটা আমরা জানলাম। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাই। হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে জিনের একত্রে থাকাকে কি বলে? এখানে আমরা দুইটা শব্দ পেলাম, লোকাস। লোকাস কথাটা কি? দেখো, আমরা তো দেখলাম যে ক্রোমোজোমের মধ্যেই জিনটা থাকে, তাই না? ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যেই জিনটা থাকে। তো ক্রোমোজোমের যে জায়গায় জিনটা থাকে ওই লোকেশনটাকেই আমরা এক বচনে বলি হচ্ছে লোকাস। লোকাস, এস কথাটার অর্থ হচ্ছে সিঙ্গুলার। কোনো বায়োলজিক্যাল টার্মে লাস্টে এস থাকলে এটাকে আমরা সিঙ্গুলার এক বচন বলি। ইংরেজি, বেসিক ইংরেজির উল্টা, লাস্টে এস থাকলে তো প্লুরাল হয়, কিন্তু বায়োলজিতে লাস্টে এস থাকলে সিঙ্গুলার হয়। লোকাস এক বচনে, বহু বচনে লোকাই। তাহলে ক্রোমোজোমের যে জায়গাটাতে জিনটা থাকে এটাকে আমরা বলছি লোকাস। আমরা জানি আমাদের প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কি একটা জিন থাকে বলো? না তো, দুইটা জিন থাকে। তো ধরো ওই যে বাবার জন্য ক্যাপিটাল টি, মায়ের জন্য ক্যাপিটাল টি, তাহলে এই যে জিন দুইটা একটা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য, হাইটের জন্য, উচ্চতার জন্য বাবা এবং মায়ের কাছ থেকে দুইটা জিন পেলাম। বাবার কাছ থেকে একটা পেলাম, মায়ের কাছ থেকে একটা পেলাম। তাহলে এই যে জিন দুইটা, এই দুইটা জিন হচ্ছে একে অন্যের অ্যালিলোমর্ফ বা অ্যালিল। অ্যালিল। তাহলে এখানে আমাদের বলছে যে একটি লোকাসে, মানে এই যে একটা লোকেশনে একত্রে থাকা, মানে সেটা হতে পারে ভিন্নও হতে পারতো, মানে বাবার জন্য ক্যাপিটাল টি, মায়ের জন্য স্মল টি, ভিন্নও হতে পারতো, কিন্তু দুইটাই কি নির্ধারণ করতেছে? উচ্চতা, হাইট। তাহলে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো যখন জোড়ায় জোড়ায় থাকে, ওই জিন দুইটা হচ্ছে একে অন্যের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এই কথাটাই কিন্তু বলেছে, একত্রে থাকা, একসাথে থাকাই হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এবার আসো ফিনোটাইপ। এটা তো বাহ্যিক বৈশিষ্ট্য, আগেও আমরা পড়েছি। জিনোটাইপ এটাও তো না, জিনের স্ট্রাকচার না। তাহলে জিনোমটা কি ভাইয়া? জিনোম হচ্ছে তোমার একটা শুক্রাণু বা একটা ডিম্বাণু, এটা তো হ্যাপ্লয়েড। শুক্রাণু বা ডিম্বাণু এটা তো হ্যাপ্লয়েড। একটা শুক্রাণু বা ডিম্বাণুতে, মানুষের বেলায় শুক্রাণু বা ডিম্বাণুতে ক্রোমোজোম থাকে হচ্ছে 23টা করে। আর আমরা জানি দেহকোষে ক্রোমোজোম থাকে 2n, তাই না? যেটাতে ক্রোমোজোম থাকে হচ্ছে 46টা, এন মানে হচ্ছে নাম্বার। জনন কোষে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23, শুক্রাণু ডিম্বাণুতে এন হচ্ছে 23, আর দেহ কোষে এন ইকুয়াল টু হচ্ছে 23, যেহেতু 2n তার মানে টোটাল হচ্ছে 46টা। সরি। তো এই জনন কোষে শুক্রাণু ডিম্বাণুতে যে 23টা ক্রোমোজোম আছে, সবগুলা ক্রোমোজোমের জিনকে একসাথে বলা হয় জিনোম। তাহলে একটা জনন কোষের সকল জিনকে, জনন কোষের জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। জনন কোষের যত জিন আছে সবগুলা জিনের সমষ্টি। তার মানে আমাদের জনন কোষে থাকে 61 জিনোম, বেসিকটা হচ্ছে এইটা। জনন কোষে জনন কোষে থাকে 61 জিনোম, আর দেহ কোষে থাকে 2 সেট জিনোম। দেহ কোষে থাকে 2 সেট জিনোম, দেহ কোষ যেহেতু ডিপ্লয়েড, ডাবল, 23 × 46, সেই জন্য 2 সেট জিনোম। তাহলে একটা জনন কোষের সকল জিনের সমষ্টিকে কি বলে বলো? জিনোম। তাহলে জনন কোষে থাকে 1 সেট জিনোম, দেহ কোষে থাকে 2 সেট জিনোম। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে ওই যে বাংলায় আমরা বলি সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম। এখন তোমাদের মাথায় আসতে পারে ভাইয়া সমসমস্ত ক্রোমোজোম কি? দেখো, আমরা জানি বাবার শুক্রাণু থেকে আমরা পাই 23টা ক্রোমোজোম, আর মায়ের ডিম্বাণু থেকে পাই 23টা ক্রোমোজোম।
এই যে 23টা ক্রোমোজোম শুক্রাণু থেকে পেলাম বা ডিম্বাণু থেকে যে 23টা ক্রোমোজোম পেলাম, এই ক্রোমোজোমের নাম্বারিং করা হয় কিভাবে? যে ক্রোমোজোমটা সবচেয়ে ছোট এটা 1 নাম্বার, যেটা তার চেয়ে আর একটু বড় সেটা 2 নাম্বার, যেটা তার চেয়ে আর একটু বড় সেটা 3 নাম্বার, এরপরে আর একটু বড় 4 নাম্বার, এইভাবে 23টা হয়। তো মায়ের ক্ষেত্রেও এরকম 23টা। আমি সবগুলো আর 23টা আঁকতে যাচ্ছি না, কারণ অনেক টাইম কনজিউমিং, অনেকক্ষণ লাগবে। তো ধরো বাবার এই 2 নাম্বার ক্রোমোজোমে উচ্চতার জন্য দায়ী জিনটা আছে, হাইটের জন্য, টলের জন্য দায়ী জিনটা আছে। আর মায়ের ধরো এই যে 4 নাম্বার ক্রোমোজোমে হাইটের জিনটা আছে। তাইলে উচ্চতা নির্ধারণকারী জিনগুলি আছে বাবার 2 নাম্বার ক্রোমোজোমে, মায়ের 4 নাম্বার ক্রোমোজোমে। তো এই বাবার 2 আর 4, এই দুইটা যেহেতু একই একই বৈশিষ্ট্য উচ্চতা ধারণকারী জিন ধারণ করছে, সো এই ক্ষেত্রে এই 2 আর 4 এরা দুইটা হচ্ছে একে অন্যের জন্য, এই দুইটাকে একসাথে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে একই বৈশিষ্ট্য আছে এমন ক্রোমোজোমকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। এত ডিটেলস জানার দরকার নেই। হোমোলোগাস ক্রোমোজোমে জিন তো দুইটা, এত করে থাকবে, বাবার একটা মায়ের একটা, এরা হচ্ছে একে অন্যের অ্যালিল বা অ্যালিলোমর্ফ, এটা জানলেই হবে। পরের কোশ্চেনে চলে যাই আমরা। জীবের বাহ্যিক লক্ষণকে নিচের কোনটি বলা হয়? আমরা আগেও পড়েছি ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক লক্ষণ, জিনোটাইপ হচ্ছে না। যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটা প্রকট বৈশিষ্ট্য, যেটা প্রকাশিত হয় না সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বাহ্যিক লক্ষণ হচ্ছে ফিনোটাইপ। মেন্ডেলের মটরশুটি গাছ বেছে নেওয়ার কারণ কি ছিল? ঠিক আছে, এইচএসসি তে এই কোশ্চেন গুলো আসে মাঝে মধ্যেই রিটেনে, যে মেন্ডেলের সফলতার কারণ কি ছিল। ছেলেমেয়েরা অনেক মজার মজার অ্যান্সার লেখে, যে মেন্ডেল সৎ ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, সততার সাথে গবেষণা করছে, হুইচ ইজ কারেক্ট, কারণ বইয়ে ওগুলা লেখা আছে। বইয়ে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, দেখবা গাজী আজমল স্যারের বই লেখা আছে দারিদ্র্যের কষাঘাতে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় আর কি। তো মেন্ডেল তো অস্ট্রিয়াতে ধর্মযাজক ছিলেন। তো উনি ওই যে চার্চে কাজ করতেন ওইটার প্রাঙ্গণেই প্রায় তোমার 34 প্রজাতির মটরশুঁটি নিয়ে গবেষণা করতেন, 34 প্রজাতির। এবং উনি গবেষণা করেছেন সুদীর্ঘ 7 বছর ধরে। 7 বছর ধরে 34 প্রজাতির মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন। বাই দ্য ওয়ে, যেটা ইন্টারেস্টিং কথা বলছিলাম, যে মেন্ডেলের সফলতার কারণ ছেলেমেয়েরা তো এগুলো লিখেই, যে সৎ, নিষ্ঠাবান, অনেকদিন ধরে গবেষণা করছেন, ধর্মযাজক ছিলেন। ঠিক আছে, একবার এক খাতা দেখলাম, ওখানে এক ছেলে লিখছে যে মেন্ডেল স্বপরাগী ছিলেন। দুঃখজনক, একজন ভদ্রলোক, উনি ফাদার অফ জেনেটিক্স, আমাদের জিনতত্ত্বের আব্বু, জিনতত্ত্বের জনক, উনাকে স্বপরাগী বানায় ফেলছে। ব্যাপারটা এটা না। মেন্ডেল গবেষণা করছে মটরশুঁটি গাছ নিয়ে। মটরশুঁটি হচ্ছে একটা উভলিঙ্গ ফুল, মানে এখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই আছে, এখানে স্ত্রীস্তবকও আছে আবার পুংস্তবকও আছে। যে কারণে এইটাতে স্বপরাগী হয়, মানে মটরশুঁটি স্বপরাগী উদ্ভিদ। যেহেতু ওর নিজেই শুক্রাণু ডিম্বাণু উৎপাদন করার ক্যাপাবিলিটি আছে এইটা, কিন্তু ওই ছেলে আবেগে মেন্ডেলকেই স্বপরাগী বানায় ফেলছে। মেন্ডেল না, মটরশুঁটি স্বপরাগী উদ্ভিদ। তাহলে মটরশুঁটি বেছে নেওয়ার কারণ কি? একলিঙ্গ তো হচ্ছে না, আয়ুষ্কাল স্বল্প, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, মটরশুঁটি গাছ খুব বেশি দিন বাঁচে না। বেশি দিন বাঁচলে হতো কি, অনেক অনেক ভ্যারাইটিস হওয়ার চান্স থাকতো। মানে তোমার ধরো অন্য অন্য আর একটা ফুলের শুক্রাণু এসেও দেখা যেত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সংমিশ্রণ হয়ে যেত। তাহলে আয়ুষ্কাল স্বল্প, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ইউজুয়ালি 1 বর্ষ জীবী, 1 বছর বাঁচে। তো এর মধ্যে খুব একটা সংকরণ হওয়ার সুযোগ ছিল না। মেন্ডেলের গবেষণাগুলো, তথ্যপাত্রগুলো সব সুন্দর করে মিলে গেছিল। স্বল্প প্রকরণ উপস্থিত এটা না, কারণ আমরা বলেছিলাম যে 34 প্রজাতির মটরশুঁটি নিয়ে গবেষণা করছে। 34 ইজ নট এ, মানে কি বলবো, এটা কিন্তু ছোটখাটো সংখ্যা না, 34 প্রজাতি তো অনেক, তার মানে এটা অনেক প্রকার আছে। পরপরাগী মটরশুঁটি গাছ কিন্তু যেহেতু উভলিঙ্গ ফুল, এটা কিন্তু স্বপরাগী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আয়ুষ্কাল স্বল্প। তাহলে কিছু কথা আমরা একটু জানলাম। মেন্ডেল গবেষণা করছে সুদীর্ঘ 7 বছর ধরে, অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন, 34 প্রজাতির মটরশুঁটি নিয়ে গবেষণা করছেন। মটরশুঁটি বেছে নেওয়ার কারণ এটা 1 বর্ষজীবী, এটা উভলিঙ্গ, এটা স্বপরাগী, এবং এটার অনেক প্রকরণ আছে। ঠিক আছে, এবং আরেকটা মজার ব্যাপার জেনে রাখো, মেন্ডেল যে গবেষণা করার সময় উনি 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছিলেন। 7 জোড়া, 7 পেয়ার্স, মানে হচ্ছে 14টা। এবং মটরশুঁটিতে, মটরশুঁটিতেও ক্রোমোজোম থাকে হচ্ছে 14টা। ইন্টারেস্টিং না ব্যাপারটা, বলো? মানে মিলে গেছিল না সবকিছু। উনি গবেষণা করছে 7 জোড়া, গোলাকার হলুদ, কুঞ্চিত সবুজ, এরকম ফুলের রং কেমন, ফলের রং কেমন, এরকম 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে দেখা গেল মটরশুঁটি গাছে ক্রোমোজোমও আছে এরকম 7 জোড়া, মানে 14টা।
তাহলে এই ব্যাপারটা ওনার জন্য মিলানো অনেক ইজি হয়ে গেছিল আর কি। ঠিক আছে, তাহলে এটা একটু জেনে রেখো যে মটরশুঁটি ডিপ্লয়েড উদ্ভিদ, এটাতে ক্রোমোজোম থাকে হচ্ছে 14টা, এবং মেন্ডেল গবেষণা করছে কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে? 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে। সর্বপ্রথম জেনেটিক্স শব্দটা ব্যবহার করেন উইলিয়াম বেটসন 1906 সালে। তাহলে এই যে উইলিয়াম বেটসন 1906 সালে উনি হচ্ছে এই জেনেটিক্স শব্দটা ব্যবহার করেন, এটা আমরা একটু মুখস্থ রাখবো আর কি। মেন্ডেল উনি তো আমাদের জিনতত্ত্বের আব্বু, উনি উনি কিন্তু জেনেটিক্স শব্দটা বলেন নাই। উনি আমরা যেটাকে জিন বলি, উনি এটাকে ফ্যাক্টর বলেছিলেন। জিন শব্দটাকে ফ্যাক্টর নামে উপস্থাপিত করানো হচ্ছে মেন্ডেল। এবং আমি বললাম মেন্ডেল মারা গেছিল, মারা যাওয়ার পরে 16 বছর পরে 3জন বিজ্ঞানী, এই যে দুইজনের নাম এখানে আছে, কার্ল করেন্স, হুগো দা ব্রিজ, আর একটা হচ্ছে এরিক শেমচেক। এরিক শেমচেক, এই 3জন বিজ্ঞানী মিলে মেন্ডেলের সূত্রগুলা উপস্থাপন করেন। মেন্ডেলের সূত্র উপস্থাপন করেন হচ্ছে এই যে কার্ল করেন্স, হুগো দা ব্রিজ আর এরিক শেমচেক। জেনেটিক শব্দের ব্যবহার করেন কে? অ্যান্সার হচ্ছে উইলিয়াম বেটসন। এই যে মেন্ডেলের মৃত্যুর কত বছর পরে মেন্ডেলের গবেষণার কার্যের যথার্থতা প্রমাণিত হয়? এটা হচ্ছে 16 বছর, সুইট 16। ঠিক আছে, মনে রাখবো সুইট 16, মৃত্যুর 16 বছর পরে উনি উনার কাজের কাজের প্রাপ্য বুঝে পেলেন। সুইট 16, 16 বছর পরে। বংশগতির ক্ষুদ্রতম একককে, এখন আবার বললেন না ভাই 16কে কেন সুইট বললেন আপনি? বংশগতির ক্ষুদ্রতম একক জিনকে মেন্ডেল কি নামে অভিহিত করছিলেন? এই যে মেন্ডেল, মেন্ডেল আমাদের বাবা, জিন তত্ত্বের বাবা। উনি কি বলেছিলেন? উনি কি জিন কথাটা বলেছিলেন? না, বলেননি তো। উনি বলেছিলেন ফ্যাক্টর। ফ্যাক্টর, তাহলে অ্যান্সার হচ্ছে ফ্যাক্টর। অ্যালিল বা অ্যালিলোমর্ফ আমরা বুঝেছি, হোমোলোগাস ক্রোমোজোমে জিন সমষ্টিকে এরা একটা অন্যের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। হাইব্রিড হচ্ছে বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ওই যে হেটারোজাইগাস জীবে ভিন্নধর্মী বৈশিষ্ট্য যদি কোনো কিছুর মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলি হাইব্রিড বা সংকর। তাহলে এগুলি হচ্ছে না। ঠিক আছে, হাইব্রিড বা সংকর এটা হচ্ছে না, অ্যান্সার হচ্ছে ফ্যাক্টর। পরের কোশ্চেন, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী? আমরা নামগুলা দেখি। হুগো দা তোমার বেটসন, বেটসন তো জিন তত্ত্ব শব্দের প্রবর্তন করেন। ওই যে উইলিয়াম বেটসন, উইলিয়াম হচ্ছে ডাব্লু, ডাব্লু তো উইলিয়ামের জন্য ডাব্লু বলে, ডাব্লু বেটসন তো উনি তো না। উনি তো হচ্ছে তোমার জেনেটিক্স শব্দটার প্রবর্তন করেন। হুগো দা ব্রিজ তো হচ্ছে সূত্র দিছে, একটু আগেই তো বললাম। কার্ল করেন্স উনিও তো সূত্র দিছে। তাইলে আমরা কিন্তু দেখো এই 3টা জানার কারণে অ্যান্সার কিন্তু পেরে গেলাম পরীক্ষায়। যে ক্রোমোজোম তত্ত্ব প্রদান করেন হচ্ছে শার্টন ও বোভেরি। ক্রোমোজোম তত্ত্ব প্রদান করেন কে ভাইয়া বলো? শার্টন ও বোভেরি। এবার আসো, গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশের অধিবাসী ছিলেন? ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল কোথায় ধর্মযাজক ছিলেন বলেন তো? ইংল্যান্ডে? না, ডারউইন ছিলেন ইংল্যান্ডের, অস্ট্রিয়াতে। ঠিক আছে, অস্ট্রিয়াতে। অস্ট্রেলিয়া হচ্ছে না, জার্মানি হচ্ছে না, তাহলে গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন অস্ট্রিয়ার। বংশগতিবিদ্যার জনককে, ফাদার অফ জেনেটিক্স কে? ডারউইন না, ডারউইন হচ্ছে বিবর্তনবাদের জনক, ইভলিউশনের জনক। ডারউইন নিয়ে আমরা থার্ড পার্টে পড়বো, বিবর্তন নিয়ে কথা হবে। জা ব্যাপটিস্ট ল্যামার্ক, উনিও বিবর্তন নিয়ে অনেক কথাবার্তা বলছে, কিন্তু উনার ব্যাপারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক। বায়োলজি শব্দের প্রবর্তককে জা ব্যাপটিস্ট ল্যামার্ক। গ্রেগর জোহান মেন্ডেল উনি হচ্ছে আমাদের বংশগতিবিদ্যার আব্বু, ফাদার অফ জেনেটিক্স। আচ্ছা, গ্রেগর জোহান মেন্ডেল, আর একটা এখানে লিখছে যে যে গ্রেগর মেন্ডেল। ঠিক আছে, এইটা আসলে দুইটাই তো মেন্ডেলের কথাই বলা আছে। গ্রেগর জোহান মেন্ডেল এইটাই আর কি, যে গ্রেগর দেওয়ার দরকার নেই, উল্টাই দিচ্ছে নামটা আর কি। মানে গ্রেগর জোহান মেন্ডেলের নামটাই উল্টা, দেখো যে আনসার আগে গ্রেগর দিয়ে দিচ্ছে পরে। আসলে এটা হবে হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল আর কি, সি। আচ্ছা, কোন প্রক্রিয়ায় চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে? ব্যাক ক্রস একটা শব্দ পেলাম যেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে। ব্যাক ক্রস, এরপর আসো অসম্পূর্ণ প্রকটতা, হোমোজাইগাস, আর একটা হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, এটা আসলে শুধু জিন তত্ত্বের না, এটা আসলে তোমাদের কোষ বিভাজনেও পড়া একটা টপিক। সেটা হচ্ছে আহ ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, এটা আমি একটু বুঝাই দিই আর অ্যান্সারটাও বলে দিই। তোমরা যখন ওই যে মায়োসিস কোষ বিভাজন পড়েছো, কোষ বিভাজনে, তখন তোমাদের মনে আছে কিনা ওখানে ওই যে মায়োসিস ওয়ানের যে প্রোফেজ ওয়ানের যে 5টা উপপর্যায় ছিল, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, মনে পড়ে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। তো এইখানে এই যে পিতার ক্রোমোজোমের এরকম ধরো পিতার একটা ক্রোমোজোম, ঠিক আছে, আচ্ছা এটার সাথে যদি মাতার একটা ক্রোমোজোম এরকম আসে, তখন এই যে এখানে দেখা যায় যে ক্রোমোজোমের আদান প্রদান হয়ে যায়। মানে পিতার ক্রোমোজোমের কিছু অংশ মায়ের ক্রোমোজোমে চলে যায়, এবং মায়ের ক্রোমোজোমের মধ্যে কিছু অংশ পিতার হয়ে যায়, যে এরকম। তাহলে এই যে জিনের আদান প্রদান হচ্ছে ক্রোমোজোমের ভেতরে, এটাকেই বলে ক্রসিং ওভার।
যে কারণে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যের যে মিক্সচার হয়, যেহেতু বাবার কিছু, একটা ছেলে বা একটা মেয়ে হুবহু বাবার মতো হলো না, হুবহু মায়ের মতো হলো না, বাবার কিছু ক্যারেক্টারিস্টিক্স পেলো, মায়ের কিছু ক্যারেক্টারিস্টিক্স পেলো। কিভাবে? এই যে ক্রসিং ওভারের কারণে দেখা গেল যে দুইজনের মিলা একটা সম্মিলিত বৈশিষ্ট্য আসলো। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে ক্রসিং ওভারে। হোমোজাইগাসটা আমরা আগেই বুঝেছি, দুইটা সিমিলার জিন থাকলে। অসম্পূর্ণ প্রকটতা এটাও আমরা বুঝেছি, সন্ধ্যা মালতীত হয়, লাল না হয়ে গোলাপি হয় প্রথম জেনারেশনে। তাহলে টেস্ট ক্রস আর ব্যাক ক্রসটা কি ভাইয়া? এটা হচ্ছে, তোমরা একটু এমসিকিউ এর জন্য মনে রাখবা এইভাবে, ভাইয়া যেভাবে শিখাই দিই, এটা হচ্ছে এর টেস্ট ক্রস বা ব্যাক ক্রস। ঠিক আছে? মনে রাখবা, ভাইয়া ক্লাসে শিখেছিল আগে ব্যাক করব তারপরে টেস্ট করব, আগে ব্যাক, ল্যাবরেটরিতে যাব, ব্যাক করব, তারপরে টেস্ট করব। ব্যাক ক্রস হচ্ছে এফ অন জেনারেশনের সাথে, এফ অন জেনারেশনের সাথে, এফ অন জেনারেশনের সাথে, এফ অন জনুর সাথে পিতা মাতা, কোশ্চেনে যদি পিতা বা মাতা দুইটা শব্দই থাকে, পিতা বা মাতা দুইটা ওয়ার্ডই থাকে, তাহলে বুঝবা এটা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে এফ ওয়ান জেনারেশনের সাথে পিতামাতার যে কারো ক্রস হইলে এই যে ক্রসটা, এটাকে আমরা বলবো ব্যাক ক্রস। তাহলে ভাই টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস হচ্ছে এফ ওয়ান জেনারেশন বা এফ টু জেনারেশনের সাথে, এফ ওয়ান বা এফ টু হতে পারে, এফ ওয়ান বা এফ টু জেনারেশনের সাথে তুমি যদি বিশুদ্ধ প্রচ্ছন্ন, বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতার ক্রস করো, তাহলে কোশ্চেনে এই শব্দগুলা দেখবা যে বিশুদ্ধ প্রচ্ছন্ন আছে কিনা। বিশুদ্ধ পিতা মাতা দুইটা শব্দ থাকলেই ব্যাক ক্রস। বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতার সাথে যদি সংকরণ হয় তখন সেটাকে আমরা বলবো টেস্ট ক্রস। তাহলে কি দাঁড়ালো দেখো তো, পিতা মাতা যে কারোর সাথে ক্রস হইলে এফ ওয়ান জেনারেশনের ব্যাক ক্রস, আর শুধু বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতার সাথে ক্রস হইলে আমরা কে বলছি টেস্ট ক্রস। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে কারোর সাথে হইলেই ব্যাক, শুধু মাতার সাথে হইলেই টেস্ট। তাহলে সকল টেস্ট ক্রসই, সকল টেস্ট ক্রসই আমরা বলতে পারি ব্যাক ক্রস। সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু উল্টা, সকল ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস না। ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস না। এখন তোমাদের মাথায় ঘুরতে পারে এগুলা কেন হইলো ভাইয়া, আমরা তো আসলে জানি না আমরা কে কোন জেনারেশন, তাই না? আমরা তো এইভাবে আদম আলাহ সাল্লাম হাল্লাহ সাল্লামকে আদি পিতা মাতা ধরলে ওদের ছেলেমেয়েরা এফ ওয়ান জনু, ওদের তো ব্রাদার সিস্টারই বিয়ে হয়েছিল এফ ওয়ান এর সাথে এফ টুর মধ্যে। এরপরে এইভাবে আমরা এসব করলে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তম জন, তাই না? তো এরকম কোন জেনারেশনের সাথে কার ক্রস হচ্ছে এটা তো আমরা আসলে জানি না ওইভাবে। তো যদি আমরা একটু টেস্ট ক্রসের অনুপাতটা বোঝার চেষ্টা করি, ধরো বাবা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এরকম, আর মা হচ্ছে ধরো স্মল টি স্মল টি, তাহলে এফ ওয়ান জেনারেশনে সবগুলাই হবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এইটার সাথে যদি এখন বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতার ক্রস হয়, তাহলে এইবার আমরা টেস্ট ক্রসটা করি, দেখো কি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিতা মানে ক্যাপিটাল টি স্মল টি, আর এই ক্ষেত্রে এই যে বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতা মানে স্মল টি স্মল টি। তাহলে এখান থেকে আসলো ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে আসলো স্মল টি স্মল টি। ঠিক আছে? তাহলে দেখো তো ক্রস করে কি হয়, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, স্মল টি স্মল টি। এই দুইটা হচ্ছে লম্বা যেহেতু ক্যাপিটাল টি আছে, আর এই দুইটা হচ্ছে খাটো। তাহলে অনুপাতটা দুইটা লম্বা দুইটা খাটো, বা ফিনোটাইপিক জিনোটাইপ যাই বলি, এই দুইটা একরকম এই দুইটা একরকম, মানে টু ইস টু টু, টু ইস টু টু তো বলি না, আমরা বলি ওয়ান ইস টু ওয়ান। ঠিক আছে? তাহলে টেস্ট ক্রসের অনুপাতটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান। এখন তোমাদের মাথায় আসতে পারে যে ভাই এটা কেন করা হয়, কেন টেস্ট ক্রস বা ব্যাক ক্রস করা হয়। ধরো যদি এমন হতো বাবাও ক্যাপিটাল টি মাও ক্যাপিটাল টি, তাহলে এফ ওয়ান জেনারেশনের সবগুলাই কি হতো বলতো, ক্যাপিটাল টি। এদের সাথে পিতামাতা যাদেরই ক্রস হইতো সবই তো ক্যাপিটাল টি, তাহলে সবগুলা ক্যাপিটাল টি লম্বা হইতো। তার মানে কোনো অনুপাত পেতাম না। তার মানে আমরা এই যে এফ ওয়ান বা এফ টু জনুর যে জীবটা, এইটা হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা জানার জন্য দেখো, এটা কিন্তু হেটারোজাইগাস, একটা লম্বা একটা খাটো, ক্যাপিটাল টি স্মল টি। হেটারোজাইগাস বলেই কিন্তু আমরা এরকম দুইটা লম্বা দুইটা খাটো পেয়ে গেছি। তাহলে এফ ওয়ান জনু বা এফ টু জনু জীবটা হোমোজাইগাস না হেটারোজাইগাস, এটা জানার জন্য আমরা এই টেস্ট ক্রস বা ব্যাক ক্রসটা করি। এটা হচ্ছে বেসিকটা। এখন এত কথার তো দরকার নেই, ভর্তি পরীক্ষায় আমরা এমসিকিউ তে কি দেখবো, যদি কোশ্চেনের মধ্যে আমরা দেখি যে পিতা বা মাতা দুইটা শব্দই আছে এফ ওয়ান জনুর সাথে, তাইলে আমরা এটাকে ব্যাক ক্রস বলে দিব। এটা কোনো এফ ওয়ান জনুর সাথে পিতা মাতার যে কারো ক্রস হইলে এটাকে আমরা বলছি ব্যাক ক্রস। আর যদি আমরা দেখি যে বিশুদ্ধ প্রচ্ছন্ন মাতা, কোশ্চেনের মধ্যে
বিশুদ্ধ প্রচ্ছন্ন মানে হোমোজাইগাস মাতার কথা বলা আছে, তাইলেই বুঝতে হবে এখানে পিতা নাই, শুধু মাতার কথা বলা আছে, এটা হচ্ছে টেস্ট ক্রস। আর টেস্ট ক্রসের অনুপাতটা কত? 1:1। এতটুকু মাথায় রাখলেই আমরা এমসিকিউ ক্র্যাক করে ফেলতে পারবো পরীক্ষায়। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে ব্যাক ক্রসের কোনো সম্পর্ক নেই, এটা তো আমরা দেখলামই, টেস্ট ক্রস ব্যাক ক্রস আমরা বুঝে ফেললাম। পরের টপিক আমরা চলে আসছি মেন্ডেলের সূত্র ও ব্যতিক্রম। এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে ভার্সিটি গুলাতেও, মেডিকেল, ডেন্টাল সব জায়গাতে। দেখো, নিচের কোন বৈশিষ্ট্যটি পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? তোমরা একটা কথা জানো নিশ্চয়ই, পলি, পলি মানে হচ্ছে অনেকগুলা। তো আমরা যত সহজে জিনতত্ত্ব তোমাদের বইয়ে এক্সপ্লেন করা দেখি গাইজেন মনসরের বই, যে লম্বার জন্য ক্যাপিটাল টি, খাটোর জন্য স্মল টি, বাট দ্য রিয়েলিটি ইজ জেনেটিক্স ইজ নট দ্যাট সিম্পল। এরকম একটা জিন দিয়েই লম্বা বা একটা জিন দিয়েই খাটো হয় না, এরকম অনেকগুলা জিন মিলাই কোন একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেসড হয়, প্রকাশিত হয়। তো এই যে অনেকগুলা জিন দিয়ে পিতামাতা থেকে সন্তানের কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হওয়াকে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স। কি বলি আমরা? পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্সের মাধ্যমে কি কি হয়? উচ্চতা হয়, উচ্চতা হয়, তারপরে ত্বকের বর্ণ হয়, তারপরে চোখের বর্ণ হয়। চোখের মধ্যে আমরা এই যে সমন্বয় নিয়ন্ত্রণে পড়বো, এরকম আইরিশ থাকে। এই যে আইরিশ এক একজনের এক এক কালার হয়, আমাদের এশিয়ানদের বা বাংলাদেশিদের তো একটু ব্ল্যাকিশ বা অ্যাশ বা ব্রাউন কালার, ইউরোপে ব্লু হয় বা গ্রিন হয়। মেয়েরা যে লেন্স পরে, যে আইরিশের উপরে লেন্স পরে। তো এই যে উচ্চতা, ত্বকের বর্ণ, চোখের বর্ণ, তারপরে হচ্ছে ওজন, তারপরে হচ্ছে এই যে বুদ্ধিমত্তা, ঠিক আছে, তারপরে হচ্ছে গমের যে দানার রং, গম বা ভুট্টার দানার রং, ভুট্টার দানার যে কালারটা, তারপরে হচ্ছে গাভীর দুধ, এগুলা সব পলিজিন দিয়ে হয়। তাহলে পলিজিন দ্বারা কি কি বৈশিষ্ট্য নির্ধারিত হয়? মানুষের উচ্চতা, বিএমআই, পরিপাকের যে বিএমআই, উচ্চতা আর হাইট, উচ্চতা আর ওজন হলো। এরপরে কালার, ত্বকের বর্ণ, চোখের বর্ণ, চারটা গেল। উচ্চতা, ওজন, ত্বকের বর্ণ, চোখের বর্ণ। এরপরে আমরা কি বললাম? বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল যে ব্যাপারটা। এরপরে বললাম ভুট্টা আর গমের দানার রং এবং হচ্ছে গাভীর দুধ, এগুলা সব পলিজিন দ্বারা নির্ধারিত হয়। তাহলে কোনটা পলিজিন দ্বারা নির্ধারিত হয় না? ডেন্টাল এসেছিল, এটা হচ্ছে আকৃতি। আকৃতির সাথে পলিজিনের কোনো সম্পর্ক নেই, এটার অ্যান্সার হচ্ছে আকৃতি। লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? আচ্ছা, লিথাল জিন নিয়ে আমরা একটু আলোচনা করে নেই। লিথাল জিনটা যে বিজ্ঞানী সর্বপ্রথম আলোচনা করেন, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী কুনো বা কুয়েনো। উনি সর্বপ্রথম ইঁদুরের দেহে আবিষ্কার করেন। ব্যাঙের দেহে করলে ভালোই তো, কুনো ব্যাঙ, কিন্তু আবিষ্কার করছে বিজ্ঞানী কুনো ইঁদুরের দেহে। তো ধরে নাও লিথাল জিন হচ্ছে এইটা, ক্যাপিটাল ওয়াই, এটা হচ্ছে লিথাল জিন সাপোজ, যেটা হলুদ রঙের জন্য দায়ী জিন। আর এটা ধরো হচ্ছে সাপোজ বাদামি রঙের জন্য দায়ী জিন। হলুদ আর এটা বাদামি, ওয়াই ফর ইয়েলো আর কি। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা যেহেতু বড় হাতের ওয়াই আছে, এটা হলুদ। তাহলে এই দুইটার মধ্যে যদি ক্রস হয়, দুইটা ধরো এরকম হলুদ ইঁদুরের মধ্যে ক্রস হয়েছে, যাদের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াইটা প্রকট লিথাল জিন। তাহলে এখান থেকে গ্যামেটা আসবে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, আর এখান থেকে আসবে ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। তাহলে ক্রস করলে তো চারটা আসবে, ক্যাপিটাল ওয়াই একটা আসবে, তারপরে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপরে আবার আসবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এবং লাস্টে আসবে ওয়াই ওয়াই, তাই না? তাহলে এইখানে দেখো এই যে এইটা হবে হলুদ, কিন্তু এটা হবে মৃত। কারণ দুইটা প্রকট লিথাল জিন যখন একসাথে থাকবে, হোমোজাইগাস অবস্থায় আসবে, ওই জীবটা অধিকাংশ ক্ষেত্রেই ভ্রূণ অবস্থায়, তোমরা জানো না যে মৌরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা পড়েছো না? এগুলা জাইগোটের পরে মৌরুলা হয়, ব্লাস্টুলা হয়, গ্যাস্টুলা হয়। তো অধিকাংশ লিথাল, প্রকট লিথাল জিনের অভাবে, মানে প্রভাবে, ভ্রূণ অবস্থায় এই গ্যাস্টুলেশন ধাপেই জীবটা মারা যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মরে গেল। তাহলে এই দুইটা হচ্ছে হলুদ, ঠিক আছে, এই দুইটা হচ্ছে হলুদ কালার, হলুদ। আর এই কালারটা আসলে হয়, এটা হচ্ছে তোমার, এটাকে অ্যাগিউটি বলে, একটু মেটে কালার হয় আর কি। তো কালার টালার নিয়ে আমাদের এত ভ্যারিয়েশন নেই, দরকার নেই। এটা যেহেতু মারাই গেছে, তাহলে দুইটা একরকম আর একটা ভিন্ন। তাহলে লিথাল জিনের ক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 2:1, 2:1। আর একটু কনসেপশন একটু জানি, সেটা হচ্ছে লিথাল জিন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকট লিথাল জিন, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। প্রচ্ছন্ন লিথাল জিন, দেখো লিথাল জিন, আচ্ছা এখানে দেখছি আমরা চারটা ইঁদুরের মধ্যে একটা ইঁদুর মারা গেছে, তার মানে কত পার্সেন্ট? 25% ইঁদুর মারা যায়, 25% ইঁদুর মারা যায়, 75% কিন্তু বেঁচে থাকে লিথাল জিনের প্রভাবে। আচ্ছা, প্রকট লিথাল জিন ইউজুয়ালি, এটা প্রকট
যেহেতু এটা একটা থাকলেও জীবটা মারা যায়, মানে প্রকট লিথাল জিনের প্রভাবে হোমোজাইগাস বা হেটারোজাইগাস দুই অবস্থাতেই থাকলে, মানে বাবা মা কারো কাছ থেকে একটা পেলেই হয়। এই কারণে এই প্রকট লিথাল জিনটা সচরাচর পাওয়া যায় না, কারণ এটা তো মরেই যাচ্ছে, জীবটা মারাই যাচ্ছে। প্রকট লিথাল জিনের প্রভাবে জীবটা সাধারণত সবসময় যে হেটারোজাইগাস অবস্থায় মারা যাবে ব্যাপারটা তা না। লিথাল জিনের প্রভাবে সাধারণত হোমোজাইগাস বা হেটারোজাইগাস, মানে বাবা মায়ের কাছ থেকে একটা পাইলেই প্রকট লিথাল জিন জীবটা মারা যাবে, এবং অধিকাংশ ক্ষেত্রেই ভ্রূণ অবস্থায় মরে যায়। তাহলে প্রকৃতিতে আমরা পেতে পারি হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন, এবং আমাদের অধিকাংশ শরীরেই দু একটা প্রচ্ছন্ন লিথাল জিন থাকতে পারে। ভাইয়া কি বলেন, তাহলে তো অনেক রোগ হওয়ার সুযোগ আছে। আছে, কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন দিয়ে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় রোগ তৈরি হবে। হোমোজাইগাস মানে প্রচ্ছন্ন লিথাল জিন দিয়ে যদি কোনো রোগ হতে হয়, তাহলে সেটা বাবার কাছ থেকেও পেতে হবে, আবার মায়ের কাছ থেকেও পেতে হবে, দুইজনের কাছ থেকেই পেতে হবে। বাবা এবং মা দুইজনের কাছ থেকেই যদি আমরা প্রচ্ছন্ন লিথাল জিনটা পাই, শুধুমাত্র ইন দ্যাট কেসে আমরা ওই রোগগুলি দেখতে পাবো। এখন রোগ ব্যাধিগুলা প্রচ্ছন্ন লিথাল জিনকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সেমি লিথাল, সেমি লিথাল, আর একটা হচ্ছে সাবভাইটাল, সাবভাইটাল জিন। যদি লিথাল জিনের প্রভাবে, লিথাল জিনের প্রভাবে যে রোগটা হয়, এই রোগে যদি 50%-এর বেশি জীব মারা যায়, মোর দ্যান 50%, তখন এটাকে আমরা বলি সেমি লিথাল জিন। এবং তোমাদের বইয়ের সহজ হিসাব যাই আসবে পরীক্ষায় সবই সেমি লিথাল জিন। প্রচ্ছন্ন লিথাল জিনের প্রভাবে যে রোগটা হয়, এই রোগের প্রভাবে যদি 50% রোগী মারাই যায় আলটিমেটলি এই রোগের কারণেই, তখন এটাকে বলে সেমি লিথাল জিন। আর প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে যদি 50%-এর কম জীব মারা যায়, তখন এটাকে আমরা বলি সাবভাইটাল জিন। এটার উদাহরণ একটাই, ড্রোসোফিলা মাছির ডানা অবলুপ্তকারী জিন, মানে ড্রোসোফিলার মাছির ডানা থাকবে না, ডানা অবলুপ্তকারী জিন। অবলুপ্তকারী জিন হচ্ছে আমাদের সাবভাইটাল জিন, সাবভাইটাল জিন। ঠিক আছে তো, হলো? আচ্ছা, তাহলে যাই আসুক পরীক্ষায় তোমরা দিয়ে আসবা হচ্ছে সেমি লিথাল জিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিথাল জিন আমাদের শরীরে থাকতে পারে, সেটা হয়তো হেটারোজাইগাস অবস্থায় আছে। তাইলে এইটা ভবিষ্যৎ বংশধরে গেলে ঝামেলা। এই জন্য ভবিষ্যৎ বংশধরে যাওয়ার সুযোগ কখন বেশি থাকে, যদি আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে হয়। যেমন খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, নানা নানির জিন তো সেম এদের মধ্যে, তাই না? তারপরে হচ্ছে ধরো চাচাতো ফুফাতো ভাই বোন, তাহলে এদেরও তো দাদা দাদির জিন তো সেম, তাই না? এই জন্য আমার শরীরে বা কারো শরীরে লিথাল জিন আছে, এটা হেটারোজাইগাস, হয়তো প্রচ্ছন্ন লিথাল জিন একটা আছে, তার কোনো রোগ হয় নাই। ভবিষ্যৎ বংশধরে তার বাচ্চা কাচ্চার কোনো একটা সমস্যা হতে পারে। কিভাবে হতে পারে? যদি তার ওয়াইফের দেহ এই সেম প্রচ্ছন্ন লিথাল জিনটাই থাকে, এবং তার তার পার্টনারের দেহে এই সেম জিনটা থাকার সুযোগ অনেক বেড়ে যাবে, যদি তারা এরকম কাজিন আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে হয়। এমন না যে এর বাইরে হবে না, কারণ সব জিনই তো আদম আলাইহিস সালাম হাল্লাহ সাল্লাম থেকে আসছে। আমাদের 99% জিনই সেম সবারই আর কি। তো এই এই কারণে আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে করাটা একটু রিস্কি। গ্রামের মুরব্বীরা দেখবে অনেক সময় বলে, এই না এই বিয়ে মানি না, আমার মরা মুখ দেখবি, ঠিক আছে যা তোরে ত্যায্য পুত্র করে দিলাম। তো এই ঠিক আছে, অনেক এরকম অনেকে দেখছে, মুরব্বীরা অনেকে দেখছে যে এরকম কাজিন যা বা আত্মীয় স্বজনদের মধ্যে হয়তো বিয়ে হয়েছে, একটার পর বা একটা বাচ্চা হয়তো তোমার মারা যাচ্ছে, কনসিভ করতেছে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হয়তো এই যে প্রকট লিথাল জিন মিলে গেছে দুইজনের, প্রকট লিথাল জিন তো থাকে না প্রকৃতিতে খুব একটা, বা হচ্ছে ধরো তোমার একটা বাচ্চা বেঁচে আছে, এটারও 10-12 বছর পরে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ছে, ওই রোগের শোকে মারা গেল। তাহলে এখানে কিন্তু লিথাল জিনের কারণে এই ব্যাপারটা হচ্ছে। আর ভণ্ড কবিরাজ কারোর কাছে গেলে সেও তো বলবে এই জিনের আসর পড়ছে, জিনের আসর পড়ছে, এই জন্যই বাচ্চা মরে যাইতেছে। জিন টিনের আসর পড়ছে ঠিক আছে, এটা আসলে লিথাল জিনের আসর পড়ছে এখানে আর কি। তো এই লিথাল জিন দিয়ে কি কি রোগ হতে পারে সেগুলা যদি আমরা একটু জানি, লিথাল জিনের প্রভাবে রোগগুলা যদি আমরা একটু দেখি, লিথাল জিনের প্রভাবে হতে পারে হিমোফিলিয়া, কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধবে না, এটা হচ্ছে হিমোফিলিয়া। তারপরে হতে পারে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া এটাকে ভূমধ্য সাগরীয় রোগ বলা হয়, ভূমধ্য সাগরীয় রোগ। থ্যালাসেমিয়াতে তোমাদের প্লীহা বড় হয়ে যায়, প্লীহা মানে এরপরে হচ্ছে উদর বড় হয়ে যায়, উদর বড় হয়ে যায় থ্যালাসেমিয়াতে। তাহলে হিমোফিলিয়া হলো, থ্যালাসেমিয়া হলো, এই দুইটা রোগের নাম বললাম। এরপর হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়াতে লোহিত রক্ত কণিকাটা এরকম সিকেল শেপড হয়,
সিকেল মানে হচ্ছে কাস্তে, কাস্তের মতো হয়, গায়ের মাথার মতো হয় সিকেল সেল অ্যানিমিয়াতে। তাহলে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। এরপরে হচ্ছে ব্রাকিফ্যালাঞ্জি। ব্রাকিফ্যালাঞ্জি বোঝাই যাচ্ছে, ফ্যালাঞ্জেস এটা থাকে হচ্ছে আঙ্গুলে, এখানে আঙ্গুলের গাঁট, আমাদের ফ্যালাঞ্জেস তো দেখো এখানে তিনটা করে, এদের থাকে দুইটা, এই জন্য আঙ্গুলগুলা খাটো খাটো হয়, ফ্যালাঞ্জি, ব্রাকিফ্যালাঞ্জি। এরপরে হচ্ছে কনজেনিটাল ইকথিওসিস। কনজেনিটাল ইকথিওসিস, ইকথিওসিস এটাতে বাচ্চাটা দেখা যায় স্কিনটা মাছের আইসের মতো হয় এবং জন্মের পরপরই মরে যায়। বাচ্চা জন্মের পরপরই দেখা যাবে তার স্কিনটা মাছের আইসটার মতো, আইসের মতো হবে আর কি, কনজেনিটাল ইকথিওসিস। এরপরে একটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা, চোখের রেটিনায় একটা টিউমার হবে, এটাও খুব ডেঞ্জারাস, মারা যায়। ঠিক আছে, একটা জিনিস মনে রাখো, তোমাদের এইচএসসির বইয়ে যতগুলা লিথাল জিনের কথা বলা আছে সবগুলাই হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন, কারণ এগুলাই কমন সবচেয়ে। খালি এই একটা মাত্র আছে প্রকট লিথাল জিন, এটা একটু মাথায় রেখো। প্রকট লিথাল জিন বললে একটাই, সেটা হচ্ছে এই রেটিনোব্লাস্টোমা, বাকি সবগুলাই কিন্তু হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। তাহলে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস এগুলো সব লিথাল জিনের প্রভাবে হয়। তাহলে আমরা দেখি বলেছে লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে, মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14, হিমোফিলিয়াতে তো হয়, জন্মগত ইকথিওসিস ওই যে ত্বক আইসের মতো হয়, থ্যালাসেমিয়া ভূমধ্যসাগরীয় রোগ এটাতে হয়। তাহলে অস্টিওপোরোসিস এটা হচ্ছে বয়সজনিত, আমরা রোগীদেরকে বুঝাই বয়সজনিত হাড় ক্ষয় রোগ। বয়স হয়ে গেলে অস্থির ক্যালসিয়াম কমে যায়, এই জন্য ফ্র্যাকচার বেশি হয়, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। আচ্ছা, এবার আসো লিথাল জিন সর্বপ্রথম বর্ণনা করেন নিচের কোন বিজ্ঞানী? ঠিক আছে, মেন্ডেল ভাই তো না, মেন্ডেল তো জিনতত্ত্বের আব্বা। হুগো দা ব্রিজ উনি তো সূত্র দিছে। চেরমাকোনা, বিজ্ঞানী কুনো আমরা পড়েছিলাম, কুনো ইঁদুরের দেহে, কুনো ভাই ইঁদুরের দেহে, ইঁদুরের দেহে লিথাল জিন আবিষ্কার করছিল। আচ্ছা, এর আগেরটা আমরা কি ওকে, অস্টিওপোরোসিস হয়েছে, এটা আমরা এরপরে চলে যাই। সমপ্রকটতায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত হয়? সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা দুই ক্ষেত্রেই আমরা অনুপাতটা পড়ে এসেছি, 1:2:1, তাই না? 2:1 এটা তো না লিথাল জিন, লিথাল জিন 1:1 এটা হচ্ছে টেস্ট ক্রস, টেস্ট ক্রস, আর 3:1 এটা হচ্ছে ফার্স্ট ল। প্রথম সূত্রের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম উদাহরণ কোনটি? আমরা পড়েছি না, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, আর একটা হচ্ছে ঘাতক জিন। আর এই যে বাকিগুলা দুইটা এপিস্টাসিস, ইভেন পলিজেনিক ইনহেরিটেন্স, এটাও কিন্তু দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে এগুলা হচ্ছে সব সেকেন্ড ল এর এক্সেপশন, সেকেন্ড ল এর ব্যতিক্রম হচ্ছে এগুলা, এক্সেপশন। আচ্ছা, এরপরে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত কত? আমরা জানি প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, আর দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1, 9:7। এটা হচ্ছে পরিপূরক জিন, পরিপূরক জিন বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস পড়েছি আমরা, এটা আমরা লিখে লিখে আলাদা করে করে পড়েছি সব। 13:3 এটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস, প্রকট এপিস্টাসিস। আর এই যে নিচের অনুপাতটা দেখো কারোর সাথে এভাবে মিলে না, এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, 1:4:6:4:1, তাই না? প্রথম বলে সিঙ্গেল, তারপরে 4, তারপর আবার 6, তারপরে 4, আবার সিঙ্গেল। এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স। পরে কোশ্চেন, লিথাল জিনের কারণে কোন রোগ হয়? আমরা অলরেডি পড়েছি হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া দুইটাই লিথাল জিনের কারণে হয়। বর্ণান্ধতা, রাতকানা এই দুইটাই হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আমরা পড়বো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আমরা হচ্ছে নেক্সট ক্লাসেই পড়বো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, খুব ভালো করে ডিটেইলস পড়বো। থ্যালাসেমিয়া লিথাল জিনের কারণে হয়, কিন্তু বর্ণান্ধতা তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তাহলে এটা হচ্ছে না। রাতকানা এইটাও কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হিমোফিলিয়া লিথাল জিনের কারণে হয়, তাহলে এটাও হচ্ছে না। অ্যান্সার হচ্ছে এ। কোন কারণে অনুপাতটা 13:3 হয়? আমরা জানি প্রকট এপিস্ট্যাটিস, মানে এপিস্ট্যাটিক জিনের কারণে হয়। সমপ্রকটতা তো হবে 1:2:1, পরিপূরক জিনে তো হবে 9:7, আর লিথাল জিনে হবে 2:1। তাহলে এগুলো হওয়ার কোনো সুযোগই নাই, এপিস্ট্যাটিক জিন। জিনের এপিস্ট্যাটিক ক্রিয়ায় জীবের ফিনোটাইপিক অনুপাত কত? এপিস্ট্যাটিক ক্রিয়া এখানে আসলে প্রকটটাই ধরে নিতে হবে আমাদের, প্রকট এপিস্ট্যাসিসে 13:3। অনেকে তো ভাবতে পারো ভাইয়া দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস, তাহলে ওখানে দুই কথাটা উল্লেখ থাকতো,
যেহেতু এখানে এপিস্ট্যাটিক জিন মানে একটা জিনের কথাই বলা আছে, সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 13:3। ওই যে সাদা লেগুয়ান, সাদা ওয়াইনডটস, এই মুরগিগুলাতে এটা দেখা যায়। নিচের কোন জিনোটাইপ থেকে মটরশুটির কুঞ্চিত ও হলুদ বর্ণের জন্য দায়ী জিন পাওয়া যায়? দেখো, গোলাকার, গোলাকারের জন্য দায়ী জিন হচ্ছে রাউন্ড থেকে আসছে ক্যাপিটাল আর। আর কুঞ্চিতর জন্য, কুঞ্চিতটা প্রচ্ছন্ন, এটা হচ্ছে স্মল আর। আর হলুদ, গোলাকার হলুদ, হলুদ হচ্ছে ইয়েলো, ইয়েলো ডার্টি ফেলো, ওয়াই। আর সবুজ হচ্ছে প্রচ্ছন্ন, এটা হচ্ছে স্মল ওয়াই, স্মল ওয়াই। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে কুঞ্চিত, তাহলে কুঞ্চিততে কোথাও ক্যাপিটাল আর থাকবে না, তাহলে স্মল আর। দেখো এই তিনটাতেই ক্যাপিটাল আর আছে, তাহলে এগুলা সব গোলাকার, এগুলো অপশনে দেখার দরকারই নেই, তাই না? তাহলে যেহেতু কুঞ্চিত, এইটা স্মল আর, স্মল আর। আবার বলেছে হচ্ছে গোলাকার হলুদ, হলুদ মানে এখানে ক্যাপিটাল ওয়াই থাকতে হবে, দেখো এটার মধ্যে ক্যাপিটাল ওয়াইও কিন্তু আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ, এটা আনসার। এরপরে বলেছে নিচের কোন জিনোটাইপ থেকে কালো বর্ণ ও লম্বা লোমের গিনি পিগ পাওয়া যায়? মেন্ডেলের দ্বিতীয় সূত্র। দেখো, কালো বর্ণ, কালো বর্ণ, কালার ব্ল্যাক, তাহলে এটার জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল বি, এটা প্রকট। আর বাদামি বর্ণ, বাদামি বর্ণ প্রচ্ছন্ন, এটা হচ্ছে স্মল বি। এবার আসো কালো বর্ণ, ছোট লোমটা প্রকট গিনিপিগের, তাহলে ছোট, স্মল, শর্ট হেয়ার, তাহলে ক্যাপিটাল এসটা প্রকট। তারপর হচ্ছে লম্বা লোম, লম্বা লোমটা প্রচ্ছন্ন, তাহলে এটাকে আমরা, এটাকে ধরবো স্মল এস, স্মল এস। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে কালো বর্ণ, কালো বর্ণ, লম্বা লোম, তাহলে কালো মানে ডেফিনেটলি এখানে ক্যাপিটাল বি থাকতেই হবে, ক্যাপিটাল বি থাকাই লাগবে। তাহলে এখানে দেখো দুইটাই স্মল বি, তাহলে এগুলো অ্যান্সার হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এগুলো বাদামি। এই দুইটার অ্যান্সার হতে পারে, তাই না? ক্যাপিটাল বি এখানে দুইটাতেই আছে। এবার আমাদের কোশ্চেনে বলেছে লম্বা লোম, আমরা দেখেছি লম্বা লোমের মধ্যে কিন্তু শুধু স্মল এস থাকবে, বড় হাতের এস, ক্যাপিটাল এস থাকলেই কিন্তু ছোট লোম হয়ে যাবে। তাহলে এইটাও কিন্তু হচ্ছে না, এটা কিন্তু কালো, কালো বর্ণ, কিন্তু এটা কিন্তু লম্বা লোম, লম্বা লোম, সরি 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 সরি, লম্বা না, এটা হচ্ছে তোমার, যেহেতু বড় হাতের এস আছে দুইটাই, একটা বড় হাতের এস আছে, এটা হচ্ছে ছোট লোম, ছোট লোম। আমাদের কোশ্চেনে বলেছে লম্বা লোম, যেহেতু এখানে ছোট বড় হাতের এসটা নাই, মানে এটাই হচ্ছে লম্বা লোম, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এটা, ক্যাপিটাল বি স্মল এস, স্মল এস। মটরশুঁটি ফুলের বেগুনি বর্ণের জন্য দায়ী পদার্থ কোনটি? একটু কালারটা মুখস্থ করে রাখতে হবে। বেগুনি বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন, এটা বেগুনি বর্ণের জন্য দায়ী জিন। ঠিক আছে, এটা ইয়েতে জবাতেও থাকতে পারে। ফাইকোসায়ানিন আর ফাইকোরিথিন, এটা আমরা বোটানিতে পড়ি, শৈবাল ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়াতে তোমার থাকে, জানো কি না এটা তোমরা? ফাইকোসায়ানিন হচ্ছে নীল রঙের একটা বর্ণকণিকা, আর ফাইকোইরিথ্রিন হচ্ছে লাল রঙের একটা বর্ণকণিকা। আর ফিওফাইসিন, এটা হচ্ছে ফিওফাইটা যারা তাদের থাকে, এটা হচ্ছে বাদামি রঙের একটা বর্ণকণিকা। তো এগুলো আমাদের টপিক না। মটরশুটিতে অ্যান্থোসায়ানিনের জন্য হয় বেগুনি কালার। পরিপূরক জিন প্রকাশের ক্ষেত্রে নিচের কোন মটরশুটিটি ফুলের বর্ণ বেগুনি হয়? পরিপূরক জিন হচ্ছে কমপ্লিমেন্টারি জিন, আমরা অনেক সময় বলতে শুনি হাজবেন্ড ওয়াইফ এক ধরনের পরিপূরক, একজন একজনকে কমপ্লিমেন্ট করে। তো দুইটা জিন মিলায় যদি কোনো নতুন ক্যারেক্টারিস্টিক্স হয়, যেমন এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, ক্যাপিটাল সি, এটাও সাদা বর্ণের জন্য দায়ী জিন, ক্যাপিটাল পি এটাও সাদা বর্ণের জন্য দায়ী জিন, কিন্তু এই দুইটা জিন যখন একসাথে থাকবে তখন কালারটা হয়ে যাবে বেগুনি। দেখো তো এখানে কি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি একসাথে আছে? নাই তো। এইখানেও দেখো তো বড় হাতের সি বড় হাতের পি একসাথে আছে? নাই তো। এইটাতে কিন্তু আছে, দেখো ক্যাপিটাল সিও আছে ক্যাপিটাল পিও আছে। তাহলে এই দুইটার কারণেই ফুলটার কালার আর সাদা থাকবে না, এটা হয়ে যাবে বেগুনি। তাহলে এটাও কিন্তু হচ্ছে না, কারণ এখানে ক্যাপিটাল সি, বড় হাতের সি এবং বড় হাতের পি কিন্তু একসাথে নেই। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এটা, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল পি স্মল পি। সাদা লেগুয়ান, ওয়াইনডার্স আর প্লিমাউথ রক্স প্রাণী কোন জাতকে নির্দেশ করে? এরা হচ্ছে মোরগ মুরগি। আমরা বলেছি না এখানে প্রকট এপিস্টাসিস হয়। সাদা লেগুয়ান, সাদা ওয়াইনডার্স এবং প্লিমাউথ রক্স। মানুষের জন্মগত মুখ বধিরতা, কানেও শোনে না, কথাও বলতে পারে না, এরকম এক দম্পতির মধ্যে বিয়ে হয়েছে, একদম সুখের সংসার, কোনো ঝগড়াঝাটি নাই, ঝগড়াঝাটি হইলেই খালি হাত পা চলবে, এরকম দুই মুখ বধির বিয়ে করছে, কেউ কানে শোনে না, কথাও বলতে পারে না। আরে মানুষ তো বলবে এরা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা বোধহয় চোখেও দেখবো না, কিন্তু খুবই ফ্যাসিনেটিং। এরকম দুই মুখ বধির যদি বিয়ে করে,
প্রথম জেনারেশনের সবাই স্বাভাবিক শ্রবণক্ষম হবে, সবাই কথা বলতে পারবে, আবার কানেও শুনবে। F2 জেনারেশনে গিয়ে আবার দেখা যাবে যে 9 জন স্বাভাবিক হবে আর 7 জন হচ্ছে মুখ বধির হবে। তাহলে এটা হচ্ছে মুখ বধিরতা, আমরা শুরুতেই পড়ে এসেছিলাম, এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, যেটা হচ্ছে 9:7। ইনকমপ্লিট ডমিনেন্স হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সন্ধ্যামালতি 1:2:1, 1:2:1। আর লিথাল জিন তো আমরা জানি 2:1, ডিটেলসে পড়েছি। পলিজেনিক ইনহেরিটেন্স আমরা জানি 1:4:6:4:1। ওকে, পরিপূরক জিনের ক্রিয়া বর্ণনা করেন কোন বিজ্ঞানী? দেখো আমরা বাকি নামগুলা দেখে পড়ে, কুয়েনো, কুয়েনো তো লিথাল জিন, এটা হচ্ছে না। শাটনো বোভেরি, এটা তো লিথাল জিন, কুয়েনো, এটা তো আমরা আগেও দেখছি, রাইট? তারপর শাটনো বোভেরি হচ্ছে ক্রোমোজোমাল তত্ত্ব, এটাও দেখেছি, কিন্তু আমরা পড়েছি কিন্তু ক্রোমোজোমাল তত্ত্ব। কার্ল করেন্স, এটা কিন্তু সূত্র দিছে ওই যে এরিক শেমচেক, হুগো দা ব্রিজ আর কার্ল করেন্স। তাহলে বোঝাই যাচ্ছে পরিপূরক জিন হচ্ছে পানেট, মনে রাখবো পরিপূরক পানেট। বেটসন ও পানেট এরা হচ্ছে পরিপূরক জিনের বর্ণনা করেন। পলিজেনিক ইনহেরিটেন্সের ক্রিয়ার ফলাফল লেখচিত্র উপস্থাপন করলে নিচের কোন চিত্র পাওয়া যায়? এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। পলিজেনিক ইনহেরিটেন্স একটু কমপ্লেক্স টপিক, অনুপাতটা একটু অন্যরকম। এক্ষেত্রে আমাদের লেখচিত্রে অনুপাতটা দেখাইলে যে এরকম হয় অনেকটা, ঠিক আছে? এই যে এরকম, এটাকে আমরা ইংরেজিতে বলি বেল শেপড, বেল শেপড, বা এটা হচ্ছে যে ঘন্টার মতো, ঘন্টা ছিল না ছোটবেলায়, ঘন্টা ঝুলানো থাকতো যে এরকম ঘন্টার মতো, তাহলে এটা হচ্ছে ঘন্টাকৃতির। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সের লেখ চিত্রটা কেমন হবে বললে এটার অ্যান্সার দিব আমরা ঘন্টাকৃতির। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস অনেকবার এসছে, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি বেশ কয়েকবার এসছে দেখতেছি কোশ্চেনটা। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, তাই না? কোথায় হয় বলতো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস? জন্মগত মুখ বধিরতাতে। অনুপাতটা কত হয়? 9:7। 13:3 তো প্রকট এপিস্টাসিস, 9:3:3:1 তো হচ্ছে তোমার মেন্ডেলের দ্বিতীয় সূত্র, আর 1:2:1 তো অসম্পূর্ণ প্রকটতা বা সমপ্রকটতা। একটি সন্ধ্যামালতির প্রকট হচ্ছে লাল ফুল, আমরা জানি এটার সাথে প্রচ্ছন্ন সাদা ফুলের মধ্যে ক্রস হইলে এফন জনুতে সবগুলাই হবে গোলাপি, লাল না হয়ে গোলাপি হলো কেন? তাই না? অর্ণবের গান, ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন? ফুলগুলা সব লাল না হয়ে গোলাপি হলো কেন? আচ্ছা, কোনটি ডাইহাইব্রিড ক্রস? মানে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মানে কি 9:3:3:1, এটা তো প্রথম সূত্র, এটা তো লিথাল জিন। আর এটা তো হচ্ছে দুইটাই অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, দুইটাই পড়েছি আমরা অনেকবার। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসে পিতামাতায় কোন জিনোটাইপ বিদ্যমান? ইন্টারেস্টিং কোশ্চেন এটা, যদিও মেডিকেলে আমরা এই টাইপের কোশ্চেন জিনোটাইপ দিয়ে আসতে দেখি না খুব একটা, এইচএসসি লেভেলে আসে, এগুলা ভার্সিটিতে আসতে পারে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস হচ্ছে দুইটা প্রচ্ছন্ন জিন মিলে কোনো জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। তার মানে এখানে দুইটা করে প্রচ্ছন্ন জিন থাকতে হবে পিতামাতা দুইজনের মধ্যে, যেহেতু পিতামাতা দুইজনই বলছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দেখো এখানে তো কোনো প্রচ্ছন্ন জিন নাই, তাহলে এটা হওয়ার, এটা দেখার দরকারই নাই। এখানেও দেখো সবই প্রচ্ছন্ন, তাহলে এটাও দেখার দরকার নেই, কারণ তাহলে বাধা দেওয়ার মতো কিছু নাই। এইটা দেখো তো তোমরা খেয়াল করে, ক্যাপিটাল বি স্মল আর, তাহলে এইখানে দুইটা প্রচ্ছন্ন জিন ওকে বাধা দিতে পারে। আবার দেখো এটা উল্টা, এইখানে এই দুইটা প্রচ্ছন্ন জিন ওকে বাধা দিতে পারে, তাহলে এইটাতে কিন্তু দুইটা করে প্রচ্ছন্ন জিন প্রকট জিনকে বাধা দিচ্ছে। এই অপশনটাই আমাদের আনসার মনে হচ্ছে। এইটাতে কি দুইটা প্রচ্ছন্ন জিন আছে? নেই তো। এটাতেও নাই, দেখার দরকার নেই। এটাতে দুইটা প্রচ্ছন্ন জিন আছে? নাই তো, নাই তো, নাই তো। তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই, দুইটা প্রচ্ছন্ন জিন মিলে যদি কোনো প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেটাকে আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, যেখানে অনুপাতটা হয় 9:7। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি? অনেকবার পড়েছি আমরা এইগুলা। পরিপূরক জিন, মিষ্টি মটর, মটরশুটি, 9:7 এখানে অনুপাতটা হবে, তাই না? কমপ্লিমেন্টারি জিন। আর এগুলা কি প্রথম সূত্রের ব্যতিক্রম না? সবগুলাই অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা বা ঘাতক জিন। অসম্পূর্ণ প্রকটার ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাতটা কত হয়? 1:2:1। সন্ধ্যামালতি লাল আর সাদার মধ্যে F1 জেনারেশনে সবগুলা গোলাপি, গোলাপি গুলার মধ্যে ক্রস হইলে F2 জেনুতে অনুপাতটা 1:2:1। কেন 9:3:1 না হয়ে 13:3 হয়েছে? প্রকট এপিস্টাসিস, তাই না? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস হলে তো 9:7 হতো। পলিজিন হলে তো 1:4:6:4:1 হতো। লিথাল জিন হলে তো 2:1 হতো। এগুলা হচ্ছে না। 9:7 অনুপাতের কারণ কোনটি? 9:7 দুইটা জায়গায় হতে পারে।
তাই না? একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, জন্মগত মুখ বধিরতাতে হতে পারে, আর কমপ্লিমেন্টারি জিন মটরে হতে পারে, মিষ্টি মটর হতে পারে, পরিপূরক জিনে হতে পারে। তাহলে মারণ জিন তো হবে না 2:1, পলিজিনও হবে না, ইন্টারমিডিয়েট জিন, এটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতাতে হয়। অসম্পূর্ণ প্রকটতা মানে এখানে 1:2:1 হলে হয় এটাতে। তাহলে এটা হচ্ছে এই যে ডুপ্লিকেট রিসেসিভ জিন, মানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, 9:7, এটাই হচ্ছে আনসার। কেন 3:1 না হয়ে 1:2:1 হয়, মানে ওই যে প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা আর সমপ্রকটতা, এটা এগুলা তো অ্যান্সার হচ্ছে না। তাহলে দেখছো এই যে কোনটার অনুপাত কত এবং কোনটা কোন সূত্রের ব্যতিক্রম, এই কোশ্চেন গুলো খুবই ফ্রিকোয়েন্ট এবং আসার চান্স খুব বেশি। একটি জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় এপিস্টাসিস। একটা জিন আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিলে এটাকে আমরা বলি এপিস্টাসিস। হোমোলোগাস তো পড়েছি, সমধর্মী সমসমস্ত ক্রোমোজোম একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে এরকম ক্রোমোজোম গুলো এক ধরনের হোমোলোগাস ক্রোমোজোম। যে জিনটা বাধা দেয় সেটা এপিস্ট্যাটিক, যেটা বাধাগ্রস্ত হয় সেটা হাইপোস্ট্যাটিক। কোডমিনেন্স হচ্ছে সমপ্রকটতা, সমপ্রকটতা কোডমিনেন্স। ঠিক আছে? নিচের কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে এপিস্ট্যাসিস। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন, এগুলো সব প্রথম সূত্রের ব্যতিক্রম। কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে? আমরা দেখতে পাচ্ছি প্রথমটা ক্যাপিটাল এ স্মল এ, আর এদিকে হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখান থেকে গ্যামেট আসবে শুধু ক্যাপিটালে, আর এখান থেকে গ্যামেট আসবে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখান থেকে গ্যামেট আসতে পারবে কি কি বলতো? এখান থেকে গ্যামেট আসতে পারবে হচ্ছে তোমার স্মল এ ক্যাপিটাল আর, আর স্মল এ স্মল আর, মানে এই দুই ধরনের গ্যামেট হবে। দেখো এই দুই ধরনের বাইরে কিছু হবেই না। পরেরটা দেখো তো, এখানে আছে ক্যাপিটাল এ স্মল এ, আবার এখানে আছে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে ক্রস করে দেখো কি হয়, ক্যাপিটাল এ ক্যাপিটাল আর, ক্যাপিটাল এ স্মল আর, স্মল এ ক্যাপিটাল আর, স্মল আর স্মল আর। তাহলে চারটাই কিন্তু ডিফারেন্ট। তাহলে এখানে কিন্তু চারটা গ্যামেট পেলাম, এই যে ফরমেশন, এটাতে পেলাম চারটা, এটাতে পেলাম দুইটা। এটা কয়টা হবে দেখো তো? এটা তো এই যে ক্যাপিটাল এ স্মল এ, আর এখানে হচ্ছে আর একটাই। তাহলে এই দুইটাই হবে, দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল আর, স্মল এ ক্যাপিটাল আর, দুইটা। তাহলে এটাতেও দুইটা, এটাতে ক্যাপিটাল এ স্মল এ, আর এখানে শুধু স্মল আর। তাহলে এখানেও ক্রস করে দেখো কি হয়, এই যে সেম, মানে ক্যাপিটালে স্মল আর ক্যাপিটাল, তাহলে দুইটা। তাহলে আমরা এইটাতেই দেখতে পাচ্ছি যে চারটা গ্যামেট হচ্ছে, সেটাই কিন্তু চেয়েছে কোশ্চেনে, যে কোন জিনোটাইপ হতে সবচেয়ে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে। অ্যান্সার হচ্ছে বি। এ এ বি বি জিনোটাইপধারী জীব হতে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? সহজ কোশ্চেন, আগেই করে আসছি, একটু আগেই দেখো আমরা ক্যাপিটাল এ স্মল এ, এই এ দুটো একসাথে, আর এদিকে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখান থেকে ক্যাপিটাল এ আর স্মল এ, আর এখান থেকে ক্যাপিটাল বি আর স্মল বি। তাহলে কি হলো দেখো কি হয়, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। একটা, দুইটা, তিনটা, চারটা, আমরা চারটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কয় ধরনের গ্যামেট হতে পারে? অ্যান্সার হচ্ছে চার ধরনের, চার ধরনের। মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্রকে বলে পৃথকীকরণের সূত্র। ক্রোমোজোমাল তত্ত্ব, এটা হচ্ছে যে শাটন ও বোভেরি দিয়েছেন, শাটন ও বোভেরি। আর মেন্ডেলের স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র হচ্ছে সেকেন্ড ল। আর প্যানজেনেসিস তত্ত্ব, এটা জেনেটিক্স এর একটা থিওরি, ওয়ান কাইন্ড অফ থিওরি। প্যানজেনেসিস তত্ত্ব, এটার সাথে প্রথম সূত্রের রিলেশন নাই আর কি। ড্রোসোফিলা মাছির আমরা বলেছিলাম সবই সেমিলিথাল জিন, খালি ড্রোসোফিলার ডান অবলুপ্তকারী জিনটা হচ্ছে সাবভাইটাল জিন, সাবভাইটাল। তাহলে এই যে সেমিলিথাল তো না, ইন্টারমিডিয়েট তো অসম্পূর্ণ প্রকটতা না, পলিজিনও না। তাহলে ড্রোসোফিলা ডান অবলুপ্তকারী জিন হচ্ছে সাবভাইটাল জিন। ডুপ্লিকেট রিসেসিভ মানে তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের কারণে মেন্ডেলের অনুপাতটা কত হয়? 13:9:3:3:1 এর পরিবর্তে হয় 9:7। এগুলা তো না, এটা তো প্রকট এপিস্টাসিস লাস্টেরটা। মেন্ডেলের প্রথম সূত্রকে বলে পৃথকীকরণের সূত্র। এটাকে তুমি মনোহাইব্রিড ক্রসের সূত্র বলতে পারো, এটাও বানাইতে পারো অ্যান্সার, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই যে এটাকে প্রথম পৃথকীকরণের সূত্র বলে। স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আর দ্বিতীয় সূত্রকে ডাইহাইব্রিডের সূত্রও বলতে পারো আর কি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কি বলে? এই যে একটু আগেই পড়ে আসছি, প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণের সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র। চাইলে ডাইহাইব্রিড সূত্র বলতে পারো, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই যে এইটা, স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র। পিপি
কিউ কিউ জিনোটাইপ বিশিষ্ট দুটি জীবের মধ্যে সংকরণের ফলে জেনেটিক্যালি পৃথক অপত্যের সংখ্যা কয়টা হবে? করে ফেলি, আসো দেখো। এখানে হচ্ছে দুইটাই জিনোটাইপ সেম, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ স্মল কিউ। এখানেও তাই, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, স্মল ক্যাপিটাল কিউ স্মল কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলেছি যে অপত্য জীব কয়টা পাবো আর কি। তাহলে এখান থেকে গ্যামেট আসবে কি বলো? এখান থেকে গ্যামেট আসবে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, মানে এখানে তো দুইটাই ক্যাপিটাল পি, তাহলে এখানে পি কিউ এটাই হবে। আর এখান থেকে ক্যাপিটাল পি স্মল কিউ, এর বাইরে তো আর কিছু হচ্ছে না। দেখো, ক্যাপিটাল পির সাথে এটা আসছি আর ক্যাপিটাল পির সাথে এটা নিচ্ছি, এই পাশেও তো তাই, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল পি স্মল কিউ। এবার আসো, আমরা চেকার বোর্ডের দরকার নেই, এমনি হয়ে যাবে। তাহলে দেখো, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কিউ, প্রথমটা এটার সাথে এটা, এরপর এটার সাথে এইটা, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ, এবার এটার সাথে এটা, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ, ক্যাপিটাল বড় হাতের স্মল ছোট হাতের, আর লাস্টে হচ্ছে ক্যাপিটাল পি স্মল কিউ স্মল কিউ। দেখো এইটা একটা ভ্যারাইটিস হয়েছে এক, এইটা এক ভ্যারাইটিস হয়েছে, দুইটাই ছোট হাতের কিউ দুই, আর এই দুইটাই কিন্তু দেখো সেম, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ, তাহলে এই দুইটা একই ভ্যারাইটিসের। তাহলে মোট তিনটা ভ্যারিয়েশন পেলাম, জেনেটিক্যালি তিন ধরনের জিনোটাইপ পেলাম আমরা, তাহলে অ্যান্সার হচ্ছে তিন। আচ্ছা, তাহলে আমরা চলে এসেছি আমাদের লাস্ট কোশ্চেনে। আমরা 49টা কোশ্চেন সলভ করলাম আমাদের লেকচার ওয়ানে, অনেক কোশ্চেন জিন তত্ত্ব বিবর্তনে। তো আমরা প্রথম আহ, যে ক্লাসটা লেকচার ওয়ান, এখানে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে একদম শুরুতে আমাদের মেন্ডেলকে নিয়ে কিছু কথাবার্তা বলেছি। আমরা জেনেটিক্সে ব্যবহৃত কিছু শব্দের ব্যাখ্যা, হোমোজাইগাস হেটারোজাইগাস, এফ1 জেনারেশন, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, তাই না, এগুলো সব জানার চেষ্টা করেছি, প্রকট প্রচ্ছন্ন, ফিনোটাইপ, জিনোটাইপ। এবং আমরা মেন্ডেলের সূত্রে যে অনুপাতগুলা, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে কি কি নাম, এবং যে ব্যতিক্রমগুলা, কোথায় অনুপাতটা কত হয়, অসম্পূর্ণ প্রকটতা, অসম্পর্কতা, ঘাতক জিন, লিথাল জিনের ডিটেইলস জেনেছি। তারপরে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম গুলা, মানে কোন সূত্রের ব্যতিক্রম কি, কোনটা কোথায় দেখা যায়, অনুপাতটা কত, এবং পলিজেনিক ইনহেরিটেন্সটাও পড়েছি। এবং কিছু বেসিক কিছু কোশ্চেন টোশ্চেনও দেখছি যে কয় ধরনের জিনোটাইপ হতে পারে, কয় ধরনের গ্যামেট হতে পারে। তো প্রথম পার্টটা হয়ে গেল। পরবর্তী অংশগুলোতে, সেকেন্ড পার্টে আমরা সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সটা খুব ভালো করে পড়বো, এবং সবশেষে আমরা থার্ড পার্টে হচ্ছে ব্লাড গ্রুপ এবং বিবর্তন অংশগুলোটা পড়বো। তাহলে দেখা হচ্ছে পরের অংশগুলোতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।